তো এর আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর আস্তে আস্তে ইলেকট্রনের পরমাণুর মধ্যে যে ইলেকট্রনের বিন্যাসটা আছে সেটাকে তিনি আস্তে আস্তে কিভাবে আপডেটেড করলেন, আস্তে আস্তে কি করছেন একটা ওনাদের পর আরো অনেক বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছেন। কাজ করে আজকের একটা সর্বশেষ একটা সুনির্দিষ্ট সুডিফাইন্ড একটা কি করছেন তিনি ডিফাইন্ড একটা তারা ইলেকট্রনের পরমাণুর মডেল আমাদের সামনে দাঁড় করাইছেন। এখন আমরা যে কোনো পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, কোথায় থাকে, এগুলো সব আমরা হিসাব করতে পারি। এর মাঝখানে অনেকগুলো বিজ্ঞানী কাজ করছেন। বোর এবং রাদারফোর্ড নিয়ে যেভাবে আমরা স্পেসিফিক কথা বললাম ওগুলো নিয়ে এখানে ওইভাবে কথা বলবো না। এখানে আমরা সরাসরি চলে যাব সর্বশেষ আপডেটেড যে পরমাণুর মডেল আছে সেখানে সেইটা অনুযায়ী ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে। তো এখানের ভিত্তি কিন্তু বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলই কিন্তু ভিত্তি হিসেবে আছে। তো বোরের পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে এটা। ওটা উনি বলে দেন নাই, কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গেছে যে ওনার প্রধান শক্তি স্তরের ধারণাটা সঠিক। কিন্তু ধারণাটা সঠিক। এখন পরবর্তীতে এই দেখা গেছে যে প্রধান শক্তি স্তরগুলো আমরা দেখেছি যে প্রথম প্রধান শক্তি স্তর আছে 1, দ্বিতীয়টার জন্য N-1 2, তৃতীয়টার জন্য 3, তারপরটার জন্য 4। এখন এই শক্তি স্তরগুলোতে কয়টা করে ইলেকট্রন থাকবে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে 2n², যে কোনো কক্ষপথে 2n² পরিমাণ কি থাকে ইলেকট্রন থাকতে পারে। তাহলে যদি আমরা কে শেলের কথা বলি তাহলে কে শেলের জন্য n এর মান হচ্ছে কি 1, মানে তার কারণে কে শেলটা হচ্ছে সর্বপ্রথম শেল, মানে সিরিয়াল আর কি। কে এর মান 1 কেন? তখন কে প্রথম যে সর্বপ্রথম যে কক্ষপথ সেই কক্ষপথটার নাম দেওয়া হয়েছে কে, এবং প্রথম কক্ষপথ যেহেতু তাহলে তার মান, তাহলে তার সিরিয়াল নাম্বার হচ্ছে এন। তাহলে তার সিরিয়াল নাম্বার কত 1, তাহলে এখানে ইলেকট্রন থাকবে 2n², যেমন 2 × 1 এর উপরে স্কোয়ার সমান 2। তার মানে কে শেলে কে যে প্রধান শক্তি স্তর কে আছে সেইটাতে কি থাকবে 2টা ইলেকট্রন থাকবে। কয়টা ইলেকট্রন থাকবে 2টা। তাহলে তারপরে কক্ষপথ যেটা এম, তাহলে আমরা জানি এম এর জন্য এম হচ্ছে 2 নম্বর সিরিয়ালে আছে, তাহলে এম এর জন্য এন এর মান অর্থাৎ তার সিরিয়াল নাম্বার হচ্ছে কি 2। তাহলে এর ইলেকট্রনের সংখ্যা হবে কত 2n², মানে হচ্ছে 2 × 2², তাহলে সমান হচ্ছে কত 8। তাহলে একইভাবে কে এল তোমরা হিসাব করো, এন হিসাব করো, তাহলে হিসাব করে তোমরা এখানে পাবা 18, আর তারপর এটা পাবা 32। 4 × 16, 16 × 32। তাহলে এইভাবে কক্ষপথগুলো এনের পর আরো কক্ষপথ আছে 52টা থাকে। তারপর যে পরের কক্ষপথ আছে সেটাতে যেটা তোমার মূলত 5 × 5 = 25, তোমার 54। তারপর পরের কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে এইভাবে, ঠিক আছে। 2n², এই 2n² হিসেবে যতগুলো কক্ষপথ আসবে ততগুলো কক্ষপথে কি সেমভাবে ইলেকট্রন থাকবে। এরপর তারপর তোমার 4 × 16, 16 × 32, এটা হলো 5 নম্বর কক্ষপথে, তাহলে কত হয় 5 × 5 = 25, তারপর 50, এইভাবে কি ইলেকট্রনগুলো থাকবে। তো মেনলি এখানে 4টার জন্য হিসাব করা হয়। তো এইরকম করতে গেলেই মোটামুটি 14 কক্ষপথে যেতে যেতেই বেশিরভাগ মৌলের ইলেকট্রন কি হয়ে যায় শেষ হয়ে যায়। এই জন্য কি তোমার এখন এখানে 4টা দেখানো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইরকম এগুলো হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন। এখন যার ইলেকট্রন কম আছে, যার মাত্র একটা ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন, ওর তো প্রথম যে কক্ষপথ সেটাই তো পূর্ণ হয় না, ওর বাকিগুলোতেও কি থাকে না। তো আমরা এইভাবে দেখি তাহলে যে কোনো একটা মৌলের ইলেকট্রন সংখ্যা অনুপাতে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে থাকবে এগুলো নিয়ে আমরা কি করব এখন আলোচনা করব। এখানে যে চার্টটা দিয়েছে এই চার্টটা দেখো, আমরা এটাকে পরে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এখানে দেখো তাহলে ইলেকট্রনগুলো সর্বপ্রথম কি করে প্রথম কক্ষপথে যায়। ইলেকট্রনগুলো সর্বপ্রথম কি হবে প্রথম কক্ষপথ যাবে। প্রথম কক্ষপথ যখন পূর্ণ হয়ে যাবে তখন দ্বিতীয় কক্ষপথ যাবে। দ্বিতীয় কক্ষপথ যখন পূর্ণ হয়ে যাবে তখন তৃতীয় কক্ষপথ যাবে। তারপর এটা যখন পূর্ণ হবে তখন চতুর্থ কক্ষপথ যাবে। বাট এই কথাটা সত্য না যে তৃতীয় কক্ষপথ পূর্ণ হওয়ার পর চতুর্থ কক্ষপথে যাবে, এই কথাটা সত্য না। তৃতীয় কক্ষপথ পূর্ণ হওয়ার আগেই চতুর্থ কক্ষপথে যেতে পারে। সেটা নিয়ে আমরা কি করব, কেন এটা হয় সেটা পরে আমরা আলোচনা করব। তার কারণ প্রত্যেকটা এই যে প্রধান শক্তি স্তর বলতেছি, এই শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো থাকে এরা আবার কি অনেকগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে। আচ্ছা ওটা পরে আমরা আসতেছি। আপাতত আমরা দেখি যে দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ পর্যন্ত কথাটা সত্য। প্রথমটা শেষ হইলে দ্বিতীয়তে যায়, দ্বিতীয়টা শেষ হলে তৃতীয়তে যায়, কিন্তু তৃতীয়টা শেষ হওয়ার পর চতুর্থতে যাবে এটা কথা সঠিক না। আবার চতুর্থ শেষ হলে পঞ্চমে যাবে এটা কথাও সঠিক না। তৃতীয় এবং চতুর্থের ক্ষেত্রে এই সিরিয়ালটা ব্রেকডাউন হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে এই ব্যাখ্যাগুলোতে যাব। তাহলে এখানে যে মৌলগুলো আছে মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত, এগুলোর ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি যে হাইড্রোজেনের মাত্র একটা ইলেকট্রন থাকে, তাহলে সে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন ধরে। ঠিক আছে, এটাতে ধরে কয়টা 8টা, এটাতে লাগে 18টা, এটাতে লাগে কয়টা 32টা।
তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, তাহলে ও কি করবে, একটাই থাকবে এখানে, বাকিগুলো ফাঁকা থাকবে। হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে, তোমরা সিরিয়ালগুলো পর্যায় সারণীতে আছে, এগুলো মাথায় রাখবে। তারপর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এর ইলেকট্রন সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2। ইলেকট্রন দুইটা আছে, তাহলে প্রথম কক্ষপথে তো দুইটা থাকে, তাহলে দুইটাই হবে। তাহলে তার মানে এই লিথিয়ামে দেখো তিনটা আছে, লিথিয়ামে তিনটা ইলেকট্রন, তাহলে প্রথমে দুইটা থাকবে, তারপর একটা অতিরিক্ত, তাহলে অতিরিক্ত কোথায় যাবে, পরের কক্ষপথ যেটা এল আছে সেখানে চলে যাবে। আছে তো একটাই, তাহলে একটাই ঘুরবে। এরকম করে বেরিলিয়াম 2, তারপর 2 2 এরকম করে তোমার এই যে নিয়ন 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 পর্যন্ত আসবে। নিয়নের 10টা আছে, তাহলে 10টা, প্রথম কক্ষপথে 2টা, তাহলে পরের কক্ষপথে কয়টা, 8টা, 8 দিয়ে 10টা। কিন্তু নিয়নের পরে যেটা সোডিয়াম যাবে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, 2টা তো প্রথম কক্ষপথে গেল, দ্বিতীয় কক্ষপথে 8টা গেল, আরও তো একটা এক্সট্রা থাকলো, কারণ দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন ধরে মাত্র। তাহলে বাকি যে একটা পরের তৃতীয় কক্ষপথে চলে যাবে, তৃতীয় কক্ষপথে চলে যাবে কোনটা, একটা। তো এইরকম করে তৃতীয় কক্ষপথ যতক্ষণ না 18টা হবে তাহলে তারপর দেখো তৃতীয় কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, পরেরটার জন্য একটা বাড়বে, 2টা 3টে, এরকম করে কি ইলেকট্রন, আমরা জানি যে সিরিয়ালি একটা করে ইলেকট্রন বাড়ে, তাহলে এখানে একটা করে ইলেকট্রন কি হবে, অ্যাড হবে। এরকম করে করে শেষ পর্যন্ত আমরা দেখলাম 6 7 8। এই যে এইখানে একটুখানি ঝামেলা হয়ে গেল, এই যে এই বোরনে এসে কি হলো তোমার, এই যে আমি বলছি যে দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত কথাটা ঠিক, কিন্তু তৃতীয় কক্ষপথ দেখো এখানে কিন্তু 8টা ইলেকট্রন হইলো, তাহলে সেই হিসেবে এখানে হওয়ার কথা কত, 9। তার কারণ তৃতীয় কক্ষপথে এম এ তো ইলেকট্রন ধরে কয়টা, 18টা, এখানে 2টা, এখানে 8টা, আর এখানে কত, 32টা। তাহলে এটা আর্গনের ক্ষেত্রে 2টা, তারপর 8টা 8টা, 18টা হইলো, তাহলে 19। পটাশিয়ামে আছে 19, তাহলে 19-এ প্রথম কক্ষপথে 2টা, তারপরের কক্ষপথে 8টা, 8 দিয়ে 10টা, বাকি থাকলো 9টা। তাহলে তৃতীয় কক্ষপথে তো 9টা থাকার কথা, তারপর 10টা 11টা 12টা, তো ওইটা না করে সে চতুর্থ কক্ষপথে চলে গেল কেন, ঠিক আছে। তো 8টা হওয়ার পর সে কেন 9টা হয় না, 10টা হয় না, সে চতুর্থ কক্ষপথে 1টা গেল, 2টা গেল এখানে। তারপর কিন্তু দেখো এখানে 1টা দেওয়া, 2টা দেওয়া, এখানে দেখো 32টা ধরে, কিন্তু 2টার পরই কি হয়ে গেছে, আবার পরের ইলেকট্রনটা যার 21 সে কি করছে, যার 20 সে কি করছে, এখানে 2টা, এখানে 8টা 8টা 16টা, আর এখানে 2টা 20টা, কিন্তু যার 21 সে এখানে তো 32টা ধরে, তাহলে এখানে 3 হোক, কিন্তু সে আবার এখানে আবার 2বার সিরিয়াল ব্রেক করলো, ব্রেক করে এবার আবার 9টা হইলো এখানে, তাহলে আগেই 9টা হয়তো বাপু 10 হয়ে চলতো, তো এইখানে মাঝখানে 2টা চলে গেল কেন। যাই হোক, এগুলো নিয়ে কি আছে বিস্তারিত এক্সপ্লানেশন আছে যে কেন এরকমটা হইলো। 8টা পূরণ হওয়ার পর এখানে গেল 2টা, তারপর দেখো ওই 2টা থাকলো, তারপর আবার বাড়া শুরু করলো, এখানে তো বাড়ার সুযোগ আছে, এখানে তো বাড়ার কি আছে, 18টা বাড়ার সুযোগ আছে, কিন্তু এটা কি প্রথমেই বাড়বে না, পরের কক্ষপথে 2টা দেওয়ার পর এগুলো বাড়বে, বাড়তে 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 18 পর্যন্ত যাবে। এই যে 18 পর্যন্ত আসলো, 18, এইখানে আবার সিরিয়াল ব্রেক হয়েছে, এখানে এখানে 15 হয়েছে, 2 16 2, এবার 18 17, তাহলে তারপর হওয়ার কথা কি 17 2, তাই না, কিন্তু 17 মাঝখানে নাই, 17 2 কেন নাই, তার পরেরটা তো কি হওয়ার কথা, 17 2 হওয়ার কথা, তাহলে 18 1 হয়ে গেল কেন, ঠিক আছে। তারপর তারপর 18 2, এরপর কি হবে, হ্যাঁ এরপর 19, 18 19 তো নাই, তারপর কি 18, তারপরটাতে তাহলে কি হবে, বেশি হলে 18, তারপর এবার 3 বাড়া শুরু হবে, ঠিক আছে। এবার 3 4 5 6 7 এরকম করে এটা বাড়বে। তাহলে এই যে ব্রেক সিরিয়াল, তাহলে আমরা মাথায় রাখবো যে আর্গন পর্যন্ত কি আছে, ঠিক আছে, আর্গন পর্যন্ত আমরা যেরকম নিয়ম বললাম, প্রথমটা শেষ হলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা শেষ হলে তৃতীয়টা, আর্গন পর্যন্ত 18 পর্যন্ত এই নিয়মটা মানে, তারপরে এসে একটা নিয়ম আছে সেটাতে সিরিয়াল ব্রেক হয়, তারপরে আবার এখানে দেখতেছি সিরিয়াল ব্রেক আছে, পরে আবার, তো এইরকম কিছু নিয়ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আমরা যেহেতু বইয়ের সাথে আগাচ্ছি, বইয়ে যখন টপিক্সটা আছে তখন আমরা এই জিনিসটা বিস্তারিত এক্সপ্লানেশন করব, ঠিক আছে। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ফলে ইলেকট্রনের সংখ্যা 1, তাই ইলেকট্রন প্রথম শক্তি স্তর কে তে প্রবেশ করবে। তো এটা আমি ব্যাখ্যা আর করতেছি না, এটা আমি তোমাদেরকে অলরেডি কি ব্যাখ্যা করে ফেলেছি। তো এইখানে এই যে আমরা যেখানে ব্যতিক্রমটা দেখলাম, আমরা যেখানে এইখানে আছি মেন উপশক্তি স্তর ধারণা, আমরা কোথায় ব্যতিক্রম দেখছি, আর্গন। আমরা ব্যতিক্রমটা কোথায় দেখলাম, আর্গনে দেখলাম, যে আর্গনে কত থাকে, আর্গন হচ্ছে 18, 18তে প্রথমে থাকবে কি 2টা, 8 দিয়ে 10টা, তারপর 8টা 18টা হইলো। কিন্তু যখন আমরা দেখতেছি আর্গনের পর কি আছে, পটাশিয়াম, অর্থাৎ 19 নম্বরটা, এইটাতে আমরা দেখছি 2
8 হওয়ার কথা 9, তার কারণ এখানে তো ধরে কয়টা, তৃতীয় কক্ষপথে 18টা মৌল ধরে, তৃতীয় কক্ষপথে কয়টা ধরে, 18টা। 9 না হয় আমরা দেখতে পাইতেছি কি এখানে কি আছে 8 8 2, এখানে 8 হয়ে এই যে এই পরে চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটা নতুন জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে উপশক্তি স্তর। তাহলে আমরা দেখলাম প্রধান শক্তি স্তর, তো দেখলাম আমরা প্রধান শক্তি স্তর কি কে এল এম এন। তাহলে আবার উপশক্তি স্তরটা কি, তাহলে একটা নির্দিষ্ট ব্যাসার্ধে আর এন এর মান যখন 1 হয়, প্রথম কক্ষপথ যখন 1 হয়, এই প্রথম কক্ষপথটাতে একটাই মাত্র বৃত্তাকার কক্ষপথ থাকে, সেটাকে বলা হচ্ছে এন এস। তাহলে এন এর মান যখন 1, অর্থাৎ যখন কে শেল হবে, তখন সেখানে একটাই মাত্র বৃত্তাকার পথ থাকবে। তাহলে প্রথম যে উপশক্তি স্তর আছে এটাতে একটাই মাত্র বৃত্তাকার পথ থাকবে, এন এর মান যখন 1, সেই বৃত্তাকার পথটাকে আমরা বলবো এস উপশক্তি স্তর। এটার নাম হচ্ছে কি এস, মানে একটাই শক্তি স্তর, মানে প্রথম শক্তি স্তরের মান কে এবং তার একটাই বৃত্তাকার পথ থাকবে এবং সেই বৃত্তাকার পথটার নাম হচ্ছে এস। এটাকে বলা হচ্ছে উপশক্তি স্তর। তার মানে এখানে শক্তি স্তর এবং উপশক্তি স্তর একটাই, যেটা শক্তি স্তর ওইটাই কি উপশক্তি স্তর, আলাদাভাবে উপশক্তি স্তর বলার কিছুই নাই। তাহলে একটাই মাত্র সেখানে স্তর থাকে। তারপরও আমরা হিসাবে সুবিধাতে বলি এখানে উপশক্তি স্তর থাকে কয়টা, একটাই শক্তি স্তর একটাই উপশক্তি স্তর, তাকে বলতেছি আমরা এস। কিন্তু যখন এম শেল কে এল, কে এর পর কি এল, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয়, অর্থাৎ এখানে যখন এন এর মান যখন 2, এইটাতে 8টা ইলেকট্রন ধরে, কিন্তু এই 8টা ইলেকট্রন 2টা শক্তি স্তরে কি হয় বিভক্ত হয়। একটা উপশক্তি স্তরকে বলতেছি এস, আর একটা উপশক্তি স্তরকে বলতেছি পি। তাহলে এস উপশক্তি স্তর, তাহলে কে যেটা এখানে একটাই শক্তি স্তর, ওইটাই তার উপশক্তি স্তর, সেটা হচ্ছে তার এস। কিন্তু যেটা 2 নম্বর শক্তি স্তর, এর আছে কি এরকম 2 ভাগে ভাগ আছে, এই শক্তি স্তরটা কি 2 ভাগে, 2টা উপশক্তি স্তরে মানে সাব ডিভাইডেড করা আছে, ওই উপশক্তি স্তরটা কি আছে সাব ডিভাইডেড আছে। এই তার সাব ডিভিশন আছে কয়টা, 2টা, একটা নাম হচ্ছে এস আর একটা নাম হচ্ছে পি। ঠিক আছে, তারপর যখন কে এল এম যখন আসবে, তৃতীয় শক্তি স্তরটা, এর সাব ডিভিশন আছে কয়টা, 3টা, একটা সাব ডিভিশন আছে এস, আর একটা সাব ডিভিশন আছে পি, আর একটা সাব ডিভিশন আছে টি। তারপর যেটা এল, যার মান 4, এর সাব ডিভিশন আছে 4টা, প্রথম সাব ডিভিশন এস, তার পরে সাব ডিভিশন পি, তারপরে সাব ডিভিশনটা আছে এফ, তারপর এসপি ডিএফ, তারপরে সাব ডিভিশনটা হচ্ছে কি টি, তারপরেটা হচ্ছে এফ। তাহলে আমরা এইভাবে দেখলাম। তাহলে প্রত্যেকটা প্রথম শক্তি স্তরের একটাই ভাগ, একটাই, সেটা হচ্ছে এস, পরেরটাতে 2টা আছে এস আর পি, তারপরটাতে 3টা আছে এসপি ডি এফ, তারপরেরটাতে আছে এসপিডি, হ্যাঁ, তারপরটা আছে এসপিডি, অর্থাৎ যার সিরিয়াল নম্বর জয়টা সেখানে ততটি কি আছে উপশক্তি স্তর আছে। এখন প্রধান শক্তি স্তরের যে সিরিয়াল নাম্বার সেগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। তাহলে কে এর জন্য এন এর মান 1, এল এর জন্য এন এর মান 2, এম এর জন্য এন এর মান 3, এল এর জন্য এন এর মান 4। ঠিক সেই রকম উপশক্তি স্তর আমরা কয়টা পেলাম, এস পি ডি এফ, এরকম 4টে উপশক্তি স্তর পেলাম আমরা আপাত দৃষ্টিতে, আরও থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেসব মৌল আবিষ্কার হয়েছে সেগুলোকে এগুলো দিয়েই ব্যাখ্যা করা যায়। তাহলে এই যে 4টে উপশক্তি স্তর আছে, এইরকম 4টে উপশক্তি স্তরেরও কি আছে, এইরকম একটা সিরিয়াল নাম্বার আছে। তাহলে এখানে 1 থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে সিরিয়াল নাম্বারগুলোকে প্রধান শক্তি স্তরের সিরিয়াল নাম্বারগুলোর প্রতীক হচ্ছে এন, বাট এই যে উপশক্তি স্তরগুলো, এই শক্তি স্তরগুলোর সিরিয়াল নাম্বারকে আমরা এল বলি। ঠিক আছে, এল। তাহলে প্রথম যে উপশক্তি স্তর অর্থাৎ এস যেটা আর কি, সেই উপশক্তি স্তরটার সিরিয়াল নাম্বার হচ্ছে 0, এটা 0 থেকে শুরু হয়েছে, তাহলে এর সিরিয়াল নাম্বার হচ্ছে 0, পি এর সিরিয়াল নাম্বার আছে 1, ডি এর সিরিয়াল নাম্বার আছে 2, আর এফ এর সিরিয়াল নাম্বার আছে 3, অর্থাৎ 1 কম করে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তাদের কি সিরিয়াল নাম্বার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তার সিরিয়াল নাম্বার। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে মোট উপশক্তি স্তর হইতে পারে কয়টা, 4টা। এখন সবার যে সব উপশক্তি স্তর তা কিন্তু না, প্রথম শক্তি স্তরের মাত্র শুধু এসই আছে, দ্বিতীয় শক্তি স্তরে এস আর পি আছে, তৃতীয় শক্তি স্তরে এসও আছে, পিও আছে, ডিও আছে, চতুর্থ শক্তি স্তরে 4টা উপশক্তি স্তর আছে, এস উপশক্তি স্তর আছে, পি আছে, ডি আছে। তার মানে সবার যে সব আছে তা কিন্তু না। এইভাবে সিরিয়াল দেওয়া সুন্দর একটা সিরিয়াল মেনটেন হয়েছে, প্রথমটার এস, পরেরটার এস আছে, পি আছে, তারপরটার এস আছে, পি আছে, ডি আছে, তারপরটার আছে কি, এইভাবে কি সিরিয়াল নাম্বারগুলো আছে।
ঠিক আছে, এইভাবে প্রত্যেকের উপশক্তি স্তরগুলো বিন্যস্ত। এখন ইলেকট্রনগুলো যখন প্রবেশ করে তখন তারা আমরা আমরা এর আগে পড়ছি কি শক্তি স্তর অনুযায়ী প্রবেশ করে, আগের শক্তি স্তরে আগে ঢোকে, তারপরে শক্তি স্তরে পরে ঢোকে, বিষয়টা সেটা না। এরা ইলেকট্রনগুলো উপশক্তি স্তর অনুযায়ী কি হয় বিন্যস্ত হয়। তাহলে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয় কি অনুযায়ী, উপশক্তি স্তর অনুযায়ী বিন্যস্ত হয়। এখন কিভাবে উপশক্তি স্তর অনুযায়ী বিন্যস্ত হয় তাহলে সেইটা আমরা দেখি। সেটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখি। তাহলে এইখানে দেখো আমরা দেখলাম আমরা এইভাবে শক্তি স্তরগুলোকে সাজাবো। প্রথম শক্তি স্তর তার মান কত 1। প্রথম যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে কি 1 নম্বর শক্তি স্তর। আমরা প্রথমে এন এর মান এটা দিয়ে বুঝলাম আমরা কি প্রথম শক্তি স্তর। এর উপশক্তি স্তর মাত্র কয়টা আছে, একটা। তাহলে 1 দিয়ে 1s দিয়ে আমরা বুঝাইলাম কি 1 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে এস, এইটা দিয়ে বুঝাইলাম। তারপর তো নাই 1 নম্বরে তো একটাই শক্তি স্তর আছে, কিন্তু 2 নম্বরে কি আছে, 2 নম্বর উপশক্তি স্তরে কি আছে 2s, তার মানে 2 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর আছে এস। তারপর থাকবে কি 2 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর একটা আছে পি। 2 নম্বর শক্তি স্তর তো দুইটাই আছে। তারপর আছে কি 3 নম্বর শক্তি স্তর। 3 নম্বর শক্তি স্তরে কয়টা আছে, 3 নম্বর শক্তি স্তরের আন্ডারে এস আছে, 3 নম্বর শক্তি স্তরের আন্ডারে পি আছে, 3 নম্বর শক্তি স্তরের আন্ডারে ডি আছে। আর কিন্তু নাই, 3 নম্বর শক্তি স্তরে তিনটাই আছে। এরপর আমরা আসি 4 নম্বর শক্তি স্তরে। 4 নম্বর শক্তি স্তরের আন্ডারে কি আছে, এস আছে। 4 নম্বর শক্তি স্তরের আন্ডারে পি আছে। 4 নম্বর শক্তি স্তরের আন্ডারে ডি আছে। 4 নম্বর শক্তি স্তরের আন্ডারে এফ আছে। এই যে মোট এইগুলো হচ্ছে উপশক্তি। তাহলে আমরা যদি 1 থেকে 4 নম্বর পর্যন্ত টোটাল উপশক্তি স্তর হিসাব করি তাহলে মোট কয়টা পাবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা উপশক্তি স্তর টোটাল পাবো। তার মধ্যে প্রথম শক্তি স্তরে একটা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে এই দুইটা দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে সাবডিভাইডেড অবস্থায় থাকবে, এটা তৃতীয় শক্তি স্তরে সাবডিভাইডেড অবস্থায় থাকবে, এটা চতুর্থ শক্তি স্তরে সাবডিভাইডেড অবস্থায় থাকবে। আশা করি তোমরা এই জিনিসটা কি বুঝতে পারছো। এখন আমরা জানি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরে, 2টা ইলেকট্রন ধরে। তার মানে 1s, তাহলে এসেও কয়টা, এখানে তো একটাই আছে, তার মানে আমরা বলতে পারি এসেও কয়টা ইলেকট্রন ধরবে, 2টাই ইলেকট্রন ধরবে। তাহলে একটাই উপশক্তি স্তর, একটাই শক্তি স্তর, তাহলে ওই এসে কয়টা ইলেকট্রন, 2টা ধরে। এখন আমরা তো জানি এই এস আর পি মিলে 2টা শক্তি স্তর, তাই না? এই 2টা উপশক্তি স্তর মিলে দ্বিতীয় শক্তি স্তরটা হয়ে যায়। আর আমরা দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন জানি কয়টা থাকে, 6টা ইলেকট্রন থাকে, সরি 8টা থাকে। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি 2n², ওটা একটু আগে দেখলাম 2 × 2 সমান কত 8, সরি 8। তাহলে 8টা ইলেকট্রন ধরে। তাহলে 8টা ইলেকট্রন তো 2টা শক্তি স্তরে বিভক্ত অবস্থায় থাকবে, কিছু যাবে এসে, কিছু যাবে পিতে। আমরা দেখলাম এখান থেকে দেখলাম এসে 2টা ইলেকট্রন ধরে। এসে কয়টা ধরে, এসে লাগে 2টা, মানে 2 নম্বর শক্তি স্তরের এস যে উপশক্তি স্তরটা আছে সেটাতে 2টা ইলেকট্রন, 8ই, ঠিক আছে, 2টা ইলেকট্রন বসতে পারে। তাহলে বাকি থাকলো 6টা, তার মানে এই পিতে কয়টা ইলেকট্রন বসে, 6টা। তার মানে তার মানে 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, তার মধ্যে এস উপশক্তি স্তরে থাকে 2টা আর পি উপশক্তি স্তরে থাকে 6টা। মোট কয়টা হলো, 8টা ইলেকট্রন থাকলো। বুঝতে পারছো? তাহলে এইভাবে একটা উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো 2টা উপশক্তি স্তরে বিন্যস্ত থাকতেছে। তাহলে প্রথমটাতে কীভাবে হলো, দ্বিতীয়টাতে কীভাবে থাকলো। এরপর দেখো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে আমরা জানি ইলেকট্রন ধরে কয়টা, 18টা। তার কারণ 3n², সরি 2n², 2n² সমান কত হবে, 2 × 3n², তার মানে 18। বুঝতে পারছো? তাহলে 18। তখন এই 18টা ইলেকট্রনের মধ্যে আমরা জানি এসে ধরে কয়টা, 2টা, পিতে ধরে একটু আগে দেখলাম 6টা। তাহলে ডিতে কয়টা ইলেকট্রন ধরবে, 6 আর 2 8, বাকি থাকে 10। তাহলে ডিতে 10টা ইলেকট্রন ধরে। তাহলে এইরকম করে মোট কি থাকে, 18টা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে 3 ভাগে বিভক্ত থাকে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এস এর ধারণ ক্ষমতা, পি শক্তি উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা, ডি শক্তি উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা বের করলাম। এবার তোমরা ভিডিওটা পজ করেই এফ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরবে সেটা তোমরা হিসাব করবা, তারপর আবার এটাকে চালু করে আমার সাথে মিলাবা। ঠিক আছে, সবাই পজ করো। তাহলে এখানে দেখো চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধরে কয়টা, আমরা দেখছি 2n², 4 × 16, 16 16 32। তাহলে 32টা ধরে। তাহলে 32টার মধ্যে আমরা দেখলাম এসে ধরে কয়টা, 2টা, পিতে ধরে কয়টা, 6টা, আর ডিতে থাকে কয়টা, 10টা। তাহলে মোট কয়টা হলো, 18টা হয়। কিন্তু মোট কয়টা হয়, ওই যে ওইদিকে আছে কত, মোট কিন্তু এসপিডি মিলে 18টাই হয়। ধর 10 আর
সব কিছু মিলেই মোট 18। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কয়টা? 14। 32-এর থেকে 18 বাদ দিলে হয় কত? 14। তাহলে এফ এ ইলেকট্রন ধরে কয়টা? 14টা। তাহলে আমরা প্রত্যেকটা উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা কি পেয়ে গেলাম। তাহলে ইলেকট্রনগুলো এখন প্রবেশ করবে কোথায়? তাহলে এস উপশক্তি স্তরে প্রথমে 2টা প্রবেশ করবে, তারপর পি এর কোথায় যাবে? এস এ যাবে, এখানে 2টা। তারপর যখন এস শেষ হয়ে যাবে তখন 2 নম্বরের শক্তি স্তরের যে পি উপশক্তি স্তর আছে সেখানে প্রবেশ করবে, তখন আছে 6টা। তারপর কি এখানে এইরকম করে, তাহলে ইলেকট্রন প্রথমে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এই জায়গায় এসে সিরিয়াল ব্রেক হবে মেনলি। তো এটা আমি বুঝাচ্ছি কেন সিরিয়ালটা ব্রেক হবে, তোমরা আপাতত বুঝতে পারছো যে ইলেকট্রনগুলো তাহলে কি হিসাবে প্রবেশ করবে? শক্তি স্তর হিসাবে না, উপশক্তি স্তর হিসাবে। এইটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে তোমরা ওই যে সিরিয়ালটা কেন ব্রেকডাউন হয়ে গেছিল 19-এ এসে, সেটা আমরা সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। 19-এ সিরিয়াল ব্রেক হয়েছে আর 27, 28-এ, 27 না 28-এ ওইখানে সিরিয়াল ব্রেক হয়েছে কেন। এখন এই যে দেখো প্রত্যেকটা শক্তি স্তর আমরা কি পাইলাম, এটা হচ্ছে একটা কি শক্তি স্তর, উপশক্তি স্তর 1s, এটা হচ্ছে একটা উপশক্তি স্তর। এর পরিচয়, এর পরিচয়টা কি? এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের এস উপশক্তি স্তর। এটা হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তর। এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের এস উপশক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তর। এরকম প্রত্যেকটা উপশক্তি স্তরের একটা পরিচয় আছে। কি পরিচয়? একটা তার নিজের পরিচয়, আর কাছে তার বাপের পরিচয়। ঠিক কি? একটা নিজের পরিচয়, সে আছে এস, আর তার বাপের পরিচয় আছে কি, সে কয় নম্বর শক্তি স্তর? 4 নম্বর শক্তি স্তর। তাহলে আমরা দেখলাম এই এস এর একটা কি আছে, মান আছে। এগুলোকে এস পি ডি এফ, এগুলোকে আমরা বলতেছি কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সেকেন্ড তোমার এই যে তোমার সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা হচ্ছে কি এল দ্বারা প্রকাশ করা হইতেছে। আমরা এস এর জন্য এল এর মান কত? 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান কি, মানে সিরিয়াল নাম্বার আমরা দেখছিলাম একটু আগেই, সিরিয়াল নাম্বার ছিল কি 2, আর এফ এর জন্য সিরিয়াল নাম্বার দেখছিলাম আমরা 3। তার মানে কি নিজের পরিচয়ের একটা কি আছে, তাদের নাম্বার আছে। তাহলে নিজের একটা ভ্যালু আছে। এস এর ভ্যালুটা কত? 0, পি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 2, এফ এর ভ্যালু 3, আর তার বাপের একটা নাম্বার আছে। তার বাপের নাম্বারটা হচ্ছে কত? 1, 2, 3, 4। সেটা আমরা এন লিখি নাই, আমরা সরাসরি সেই নাম্বারটাই দিয়েছি। এখানে আমরা লিখতে পারতাম কিন্তু কে এস, এইভাবে লিখলে সবচেয়ে বেটার হইতো। কে এস, তারপর কি এল এস এল পি, তারপর কি এম এস এম পি এম ডি, এল এম, তারপর কি লিখতে পারতাম এন, তাহলে এন এস এন পি এন ডি এন এফ। এইভাবে আমরা মানে সবচেয়ে ভালো হইতো। কে হচ্ছে ছেলে, দ্বিতীয় শক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম মানে সেকেন্ডারি শক্তি স্তর, আর কে হচ্ছে প্রধান শক্তি স্তর। তাহলে এটা হচ্ছে তার নিজের পরিচয়, এটা হচ্ছে তার বাপের পরিচয়। তাহলে তার নিজের একটা ভ্যালু আছে, এস এর ভ্যালু কি 0, আর ওর বাপের ভ্যালু হচ্ছে কত? কে এর মান 1। তাহলে দুইটাই মিলে তার একটা ভ্যালু হচ্ছে কত? 1। এখানেও এস এর একটা কি আছে, ভ্যালু আছে, সেটা হচ্ছে 0, আর ওর বাপের ভ্যালু এল, ওর বাপ হচ্ছে 2। তাহলে মিলে তার নাম্বার হলো কত? 2। ঠিক আছে, একইভাবে এই যে এলপি, এরও একটা কি আছে, পরিচয় আছে। সেই পরিচয়টা কি? ওর নিজের সিরিয়াল নাম্বার হচ্ছে কত? 1, আর ওর বাপ এল, সেটা হচ্ছে 2, মিলে হইলে কত? 3। তাহলে এইরকম করে দেখো, আমরা যদি হিসাব করি তাহলে এলপি দিয়ে আমাদের হিসাব করা একটুখানি অসুবিধা, যেন 1s দিলেই সুবিধা হয়। এই জন্য মানে সরাসরি প্রধান কোয়ান্টাম শক্তি স্তরের নাম্বারটা লিখে রাখা হয়, আর সেকেন্ডারির ক্ষেত্রে এসপিডিএফ লেখা হয়। এটা তোমরা মাথায় রাখবা যে আলাদা করে আর কে এল এম এন এর মান বসানো দরকার নেই, কে এল এম এন এর মানগুলো বসিয়েই যাচ্ছে। এটা কে এর জন্য 1, এটা কি, এটা এই 2 কিন্তু এম, কে এল, এটা এল, এটা এল, আর এটা কি এম 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 এম। 4 নম্বরটা হচ্ছে কি এ কে এল এম এন, এন 4 নম্বর, এন 4 নম্বর, এন 4 নম্বর, এন। তাহলে ওইগুলো তোমাদের জন্য কি করা আছে, মানে ওটা আর আলাদা করে সংখ্যা অক্ষর না বসিয়ে সংখ্যা বসিয়েই কি করা হয়েছে, সুবিধা করা হয়েছে। তাহলে এখন আমরা ওইখান থেকে প্রত্যেকটা উপশক্তি স্তরে কি পাবো, একটা নিজস্ব সিরিয়াল নাম্বার আবার পাবো। একটা তার নিজের সিরিয়াল নাম্বার আছে, আর একটা তার বাপের সিরিয়াল নাম্বার, দুইটাই মিলে একটা নতুন সিরিয়াল নাম্বার আমরা পাবো। মূলত ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে।
ঠিক আছে, এইটাই হচ্ছে ইলেকট্রন বিন্যস্ত হওয়ার সর্বশেষ আপডেট সিরিয়াল নাম্বার। সেইটা কি, এই যে আমি আবার বলি, এস নিজের পরিচয় আছে কি 0, আর ওর যে বাপ সেটা হচ্ছে 1, তাহলে দুইটাই মিলে তার সিরিয়াল নাম্বার হইল কত 1। এখানে এটা যদি আমরা দেখি তাহলে এটা এস এর জন্য 0 আর ওর বাপের পরিচয় আছে 2, সব কিছু মিলে হইল 3। এইখানে পি এর জন্য মানটা হচ্ছে কত 1 আর ওর বাপ 2 মিলে হইল কত 3। এই যে এখন দুইটাই সমান হয়ে গেল, তাহলে ভালো কথা, মানে এখানে নিয়ম আছে এই যে সিরিয়াল নাম্বার, এই যে ফাইনাল সিরিয়াল নাম্বারটা যার যত বেশি হবে ইলেকট্রন সেখানে তত পরে প্রবেশ করবে, যারটা কম হবে আগে। এখানে এই দুইটা যে সমান হয়ে গেল তাহলে কার উপর নির্ভর করবে, তখন যেহেতু দুইজনের পাওয়ার সমান তাহলে যার বাপের পাওয়ার বেশি সে প্রাধান্য পাবে। তাহলে কার বাপের পাওয়ার বেশি 2, তাহলে এখানে সরি এইখানে তো 2, এখানে না, এখানে সিরিয়াল ব্রেক হচ্ছে না, আমি ভুল করছি সরি, এখানে যোগ করে 2 হবে, সিরিয়াল ওই অন্য জায়গায় আসতেছে, তাহলে 2। আচ্ছা ভালো কথা, এখানে দেখো হ্যাঁ, তাহলে এখানে এখানে আগে, এখানে তারপর, এখানে তারপর এই জায়গাতে দেখো এস এর মান কত 0 আর এখানে আর বাপের পরিচয় 3, দুইটাই মিলে হইলো কত 3। এইখানে এটাও 3 হয়ে গেল, এটাও 3 হয়ে গেল, তাহলে এখানে বাপের পরিচয়টাই মেইন, সেটা হচ্ছে কি 2 নম্বর কক্ষপথ যেহেতু, তাহলে ও আগে ইলেকট্রন, তাহলে আগে 2p ইলেকট্রন পাবে, তারপর 3s কি হবে ইলেকট্রন যাবে। ঠিক আছে, তার কারণ ওর বাপটা আগে আছে 1, ওরা নিজেরাই সমান হইলেও, টোটালটা সমান হইলেও কি হবে, এইটা এর পরিচয় তো বেশি, এস আগে, এস প্রাধান্য পাবে না, এখানে কি পাবে এই প্রাধান্য পাবে, বাপটা দুইজনে সমান সমান হয়ে গেলে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, এরপর আমরা এস পর্যন্ত 3s দেখলাম, এরপরেরটা, তাহলে এরপরেরটা হচ্ছে 3s। তো 3s এর মানটা তোমরা এখন পরেরগুলো তোমরা কি করো, মানগুলো হিসাব করো, ভিডিওটা পজ করে হিসাব করো, তারপর আমার সাথে মিলাও। আমি একটা করে দেখাবো, নতুন শুরু করবো, তোমরা ভিডিওটা পজ করে আমার সাথে সাথে কি পরেরগুলো মিলাবা, তারপর দেখবা যে হইলো কিনা। তাহলে এখন এইখানে দেখো 3p, তাহলে পি এর পরিচয় কত, পি এর পরিচয় হচ্ছে 1, পি এর নিজস্ব নাম্বার হচ্ছে 1 আর ওর বাপের নাম্বার হচ্ছে 3, মোট হইল কত 4, তাহলে এখানে যাবে। ডি কত, ডি এর নিজের পরিচয় হচ্ছে কত 2 আর ওর বাপের পরিচয় আছে 3, মিলে হইল কত 5। এখন এইখানে দেখো, এইখানে সব এই জায়গাটাই তোমরা কি আসল টুইস্টটা দেখতে পাবা, সেটা হচ্ছে 4s। দেখো দেখো 4s এ কি আছে, যখন এস এর মান হচ্ছে 0 আর ওর বাবার যে নিজের পরিচয় সেটা হচ্ছে 4, তাহলে নিয়ে এই দুইটা মিলে যোগ করে হইলো কত 4। এই যে এখানে দেখো সিরিয়াল ব্রেক হয়ে গেল, 3d এর মান হইলো কত 5 আর 4s এর মান হয়ে গেল 4। তাহলে এবার ইলেকট্রন আগে কোথায় ঢুকবে, এইখানে কিন্তু 3p তেও 4 ছিল আর 4s এও 4 হইলো, তখন 3 বাপ আগে আছে 3 নম্বর, তাহলে সেখানে আগে ইলেকট্রন যাবে, তার বাবা আছে 3, তার মেইন শক্তি স্তর, যাই হোক। তাহলে কিন্তু এইখানে দেখো, এখানে কিন্তু নাম্বারই কি হয়ে গেছে একই না, এখানে সেম, এটা হয়ে গেছে 4, এটা আছে 5। তাহলে ইলেকট্রন এইখানে 3d তে প্রবেশ করার আগে 4s কি করবে পূর্ণ করবে, তারপর 3d তে যাবে। তাহলে সিরিয়াল বুঝতে পারছো। এরপর যদি আমরা দেখি 4f 4p, তো 4p এর মান কিন্তু এই যে 2 আর 1, p এর মান কত 1, p এর মান 1 আর 1 মিলে কত 5। তাহলে এখানে এরপর কি হবে এখানে যাবে, তাহলে 4p, p এর মান 1 আর এটা তো 4, তাহলে দুইটা যোগ করে হবে 5। তাহলে এখানে কিন্তু 5, এখানেও 5, সো 3 যেহেতু আগে আছে তাহলে আগে কি 3d তে যাবে, তারপর 4p তে আসবে। ঠিক আছে, আর তারপর 4d যেহেতু, তাহলে 4d এর ক্ষেত্রেও একইভাবে, তাহলে 4 + 2 সমান আছে 6, এটা কত 6, তাহলে 6 এ ইলেকট্রন আগে, তারপর 6 এ ইলেকট্রন যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপর 6 এ ইলেকট্রন যাবে, কোনো সমস্যা নাই। এরপর দেখি আমরা 4f যদি দেখি, এরপর 4f দেখি, 4f এ এফ এর নাম্বার কত 3, এফ এর সিরিয়াল নাম্বার কত 3 আর ওর ইয়ার পরিচয় আছে, প্রধান শক্তি স্তরের পরিচয় আছে 4, তাহলে দুইটা মিলে হইল 7। তাহলে এরপর ইলেকট্রন যাবে, এরপর আরও আছে, এরপর হবে 5s, তারপর কি 5p, তারপর হবে কি 5d। ঠিক আছে, এরপর দেখো 4s যখন, এরপর 5s, এই দেখো 5s এর নাম্বারটা দেখো, এখানে কত s এর মান 0 আর এটার মান কত 5, একইভাবে মিলে হয়ে গেল কত 5। তাহলে এই দেখো 4d তে আবার 3d এর আগে 4s এ ইলেকট্রন হয়ে গেছে না,
এখন আবার দেখো 4d এর মান কত 6 আর 5s এর মান কত 5। তার মানে 4d তে ইলেকট্রন যাওয়ার আগে কি হবে আবার 5s এ ইলেকট্রন ঢুকবে। ঠিক আছে, এবার যদি 5p যাই তাহলে 1 যোগ 5 সমান আছে কত 6, তাহলে এরপর এখানে যাবে। আর এখন এইখানে একটা জিনিস দেখো, এইখানে আবার এখানে দেখো 4f এর মান কত 7 আর 5p এর সিরিয়াল নাম্বার আছে আবার কত 6। তাহলে ইলেকট্রন সর্বপ্রথম ঢুকবে কোথায় 5s এ, এই 5 নম্বর সিরিয়ালে আগে ঢুকবে ইলেকট্রন। তারপর এখানেও 6 এখানেও 6, তাহলে কোথায় ঢুকবে 4d আগে আছে তাহলে 4d তে ঢুকবে। তারপর দেখো এখানে আরেকটা আছে, তাহলে তারপর 5p তে ঢুকবে, তারপর 4f এ আসবে, কারণ 4f এর সিরিয়াল নাম্বার আরো পরে 7, তারপর 5d তে যাবে। এই 5d তে যাওয়ার আগে আবার 6s এ যাবে। কেন, এইখানেই মূলত ঘাপলাটা শুরু হবে। তাহলে এইখানে আমরা যদি জেনারেলি বলি তাহলে কোনো একটা সিরিয়াল নাম্বার, মনে করো একটা আছে n-1 এর সিরিয়াল নাম্বার আর একটা আছে n সিরিয়াল নাম্বার, আমরা দেখতেছি সিরিয়াল নাম্বারটা শুধুমাত্র ব্রেক হচ্ছে কোথায় d তে এবং f এ এসে সিরিয়াল নাম্বার ব্রেক হচ্ছে। তাহলে কোনো একটা, তাহলে 3 নম্বরে এসে, মানে 3 এর আগে তো d নাই, 3 এর আগে কি d আছে নাই, 2 এর তো p, 3 থেকে d শুরু হয়েছে আর 4 থেকে f শুরু হয়েছে। তাহলে এই f এবং d তেই মূলত সিরিয়ালটা ব্রেক হবে। আমি তোমাদের জন্য, তোমরা সহজে এটা সবাই বুঝতে পারছো কোথায় ইলেকট্রন আগে ঢুকবে পরে ঢুকবে, তোমরা নিজে নিজে একবার প্র্যাকটিস করলে সহজে বুঝতে পারবা। তাহলে তোমরা সবসময় মাথায় রাখবা কোনো একটা জিনিসের d এর আগে তার পরেরটার s এ ইলেকট্রন যাবে। তাহলে কার আগে d এবং s এর মধ্যে কার শত্রুতা, একটা শত্রুতা হচ্ছে কি d এর সাথে s এর। তাহলে কোনো একটা কক্ষপথের d অরবিটালে ইলেকট্রন যাওয়ার আগে তার পরের কক্ষপথের s অরবিটালে ইলেকট্রন যাবে। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবা, এই যে দেখো এই 5d এর আগে পরে হিসাব করো তুমি, 6d 6p 6f এভাবে লিখে যাও, তাহলে দেখবা এরকম পাবা। আর একটা শত্রুতা হচ্ছে f এ, এই যে দেখো f এ 7 আবার p তে কি 6 হয়েছে, 4f এ 7 আর 5p তে 6, তার মানে পরেরটার p তে কম। তাহলে আর একটা সম্পর্ক হবে 4 এর ক্ষেত্রে, মানে 4 পার হয়ে p এবং f, তাহলে 4f এ যাওয়ার আগে কোথায় যাবে 5p তে যাবে। এখন 3 এর আগে তো f নাই, 4 এর আগে তো f নাই, ওই জন্য আমি পরের গুলোর কথা বলছি। তার মানে যে কোনো একটা সিরিয়ালের, মানে যখন আমরা d পাবো, যখনই আমরা d পাবো d মনে করো, ওই জন্য আমি n-1 লিখলাম, n-1d পাইলাম আমরা, অর্থাৎ আগের সিরিয়ালে d পাইলাম, তাহলে ওইখানে ইলেকট্রন না দিয়ে পরের সিরিয়ালের s এ ইলেকট্রন যাবে। ঠিক আছে, আর n-1 f যখন আমরা পাবো, তাহলে যখন কোনো একটা কক্ষপথের f পাবো, তাহলে পরের কক্ষপথের কোথায় ইলেকট্রন দিব আমরা p তে ইলেকট্রন দেব। তারপর আবার এখানে সিরিয়াল, এখানে ফিরে আসবো, তারপর আবার সিরিয়ালে আগাবো। বুঝতে পারছো, তাহলে আমরা যখন ইলেকট্রনগুলো বসাবো তখন কোনো একটা কক্ষপথের d যদি পাই তাহলে সেখানে আমরা ইলেকট্রন বসাবো না, না বসিয়ে কোথায় যাব তারপরের কক্ষপথের s এ বসাবো, তারপর আবার ওর কাছে ফিরে আসে, তারপর সিরিয়ালি যাব। একইভাবে যখন f পাবো তখন আমরা কি করব, f এ ইলেকট্রন না বসিয়ে p তে ইলেকট্রন বসাবো, তারপর আবার ওর কাছে ফিরে এসে সিরিয়ালি আগাবো। তাহলে এই জিনিসটা এখন যদি আমরা কি করি আস্তে আস্তে একটা উদাহরণ হিসেবে তোমাদের দেখাই, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তাহলে আমরা আগে কি করব, সবার আগে এগুলো লিখে নেব সিরিয়ালে, 1s, একের এসটা আমি আবার বুঝাচ্ছি শুরু থেকে, একদম মাথায় রাখবা, যে বোঝো নাই সেও বোঝার চেষ্টা করবা আবার। তাহলে প্রথমে 1s আমরা লিখলাম, 1 এর একটাই কক্ষপথ থাকে s, 2 এর থাকে s আর p, তাহলে 2s 2p লিখলাম, 3 এর থাকে 3টা 3s 3p 3d, তাহলে 4 এর থাকবে কয়টা 4s 4p 4d 4f, এরপর 5 আছে 5s 5p 5d, এরপর আমরা 5f লিখবো না, তার কারণ আমাদের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এত দূর পর্যন্ত যায় না। 6s 6p, তারপর হবে কি 6p, তারপর 7s। ঠিক আছে কি, তাহলে 6s 6p পর্যন্ত ইলেকট্রন, তারপর 7s আমরা দেখি, এত দূর পর্যন্ত ইলেকট্রন গেলেই মোটামুটি কি হয়, আরও আছে, এত দূর গেলেই মোটামুটি আমাদের হয়। তাহলে আমি এই পর্যন্ত বোঝাচ্ছি আর কি, 7s পর্যন্ত, তারপরে লাগে না অতগুলো। আমি দেখি, এখন দেখো এর মান কত, তাহলে সবার আমি মান তো তোমরা হিসাব করছো, আমি জাস্ট শর্টকাটে বোঝাচ্ছি কীভাবে তোমরা কৌশলে মাথায় রাখবা। এসপিতে কোনো ঝামেলা নেই, তাহলে এসে 2টা ইলেকট্রন, তার প্রথমে 2টা ইলেকট্রন দিবা, তারপরে এখানে 2টা ইলেকট্রন দিবা, তারপর পিতে ধরে 6টা ইলেকট্রন 6টা ইলেকট্রন দিবা, তারপর এসে 2টা ইলেকট্রন লাগে 2টা দিবা, তারপর পিতে 6টা ইলেকট্রন লাগে 6টা দিবা।
এখন আমি বলছি যে যখনই তোমরা ডি পাবা, 3D পাইছো, তার সঙ্গে সঙ্গে তোমরা তার পরের এস খুঁজবা। ঠিক আছে, তার পরের এস কত? 4s। তার মানে 3D-তে ইলেকট্রন দিবা না, দিয়ে তার পরের এসে 2টা ইলেকট্রন দিয়ে তারপর ডিতে ফিরে আসবা। তাহলে এখানে 10টা ইলেকট্রন হইল। বুঝতে পারছো? এরপর তুমি তারপর 4p, তাহলে 4p-তে 6টা, p-তে 6টা ধরে 6টা, তারপর ডিতে, এই যে আবার ডি পাইছো তুমি, আবার কি পাইছো? ডি পাইছো। সিরিয়ালি আগাবা। ডি যখন পাইছো, 4-এর ডি পাইছো, তার মানে তোমাকে 5-এর এস এর কাছে যাইতে হবে। সিরিয়াল ব্রেক করে এখানে 2টা দিতে হবে, তারপর কোথায় দিতে হবে? এখানে 10টা দিতে হবে। ঠিক আছে, এরপর তুমি এফ পাইছো, আমি সিরিয়াল ব্রেক হবে শুধু ডি এবং এফ এ। এবার 4-এর এফ পাইছো তুমি, না 4-এর এফ এ ইলেকট্রন দিবা না, দিবা কোথায়? 4-এর পর যে 5 আছে, তাহলে 5p-তে ইলেকট্রন দিবা 6টা, p-তে 6টা, তারপর তুমি আবার কি আসবা? এফ এর কাছে ফিরে আসবা। তাহলে এখানে দিবা কত? 14টা। ঠিক আছে, তারপর দেখো এগুলো হয়ে গেছে। পরের সিরিয়ালে আছে কি? 6d, কিন্তু 6d-তে তো ইলেকট্রন যাবে না, আগে যাবে কি? 5d-র আগে 6s-এ যাবে। তাহলে এখানে আগে দিয়ে যাবে 2টা ইলেকট্রন। বুঝতে পারছো? তারপর তুমি দিবা এখানে 10, তারপর যদি 5 কি থাকতো? এফ থাকতো, তাহলে 5, এখানে 5f যদি আমি লিখি, তাহলে 5f-এ 14টা ইলেকট্রন দেওয়ার আগে তুমি কি যাবা? 5f-এ যাবে না, 6p-তে যাবা। তাহলে 6p-তে কয়টা ইলেকট্রন দিবা? আগে 6টা দেওয়ার পর তারপর 5f-এ তুমি কি দিবা? 14টা ইলেকট্রন দিবা। তারপর তুমি কি যাবা? এইভাবে। তো এত দূর পর্যন্ত তোমার লাগে না, শুধুমাত্র তাহলে ঝামেলাটা হবে তোমার পরীক্ষা যেগুলো আছে সেগুলো ডি নিয়ে ঝামেলা হবে। তাহলে তুমি মাথায় রাখো, সহজ ভাষায় n-1d-তে ইলেকট্রন দেওয়ার আগে আমি n-s-এ ইলেকট্রন দেব। অর্থাৎ কোনো একটা কক্ষপথে ডিতে ইলেকট্রন দেওয়ার আগে তার পরের কক্ষপথের এসে ইলেকট্রন দেব, আর কোনো একটা কক্ষপথের এফে ইলেকট্রন দেওয়ার আগে আমি কি করব? তার পরের কক্ষপথের পিতে ইলেকট্রন দেব। তাহলে তোমাদের এখানে সমস্যাটা কয় জায়গায়? এটা কয় জায়গায় মাথায় রাখবা? 2 জায়গায়। একটা হচ্ছে কি ডি এবং এফ, এস পিতে ঝামেলাটা নাই, ডি এবং এফ এ যখনই ডি পাবা পরের এসে ইলেকট্রন দিয়ে তারপর ডিতে ফিরে আসবা, যখনই পি পাবা এফ পাবা তখনই এফ এ ইলেকট্রন না দিয়ে তার পরেরটার পিতে দিবা। এইভাবে তুমি যখন সিরিয়ালগুলো, তাহলে তুমি কি করবা? এই সিরিয়ালগুলো কি করবা? আগে সিরিয়ালি লিখে নিবা। আগে কি করবা? সিরিয়ালি, এই সিরিয়ালটা লেখা ইজি। অনেকে আবার কি করে, ওই সহকারী কোয়ান্টাম নাম্বার যোগ করার পর যে সিরিয়াল থাকে সেই সিরিয়াল অনুযায়ী আগে এগুলোকে সাজিয়ে নেয়, তখন ওইটাতে তোমাদের ঝামেলা হয়ে যাবে। আমি ওইটা ওই জন্য প্রেফার করি না, আমি প্রেফার করি এইটা। তোমরা এই সিরিয়াল লেখা ইজি, 1s 2s 2p 3s 3p 3p 3d 4s 4p 4d 4f, এইরকম করে সিরিয়াল লেখা 4f পর্যন্ত লিখলেই তোমাদের মোটামুটি যথেষ্ট, 4f 5 এগুলো পর্যন্ত। তাহলে এই সিরিয়াল লেখার পর তোমরা ইলেকট্রন বসানো শুরু করবা। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ হিসেবে যদি কোনো একজনের দেখি, আমরা প্রথমে পটাশিয়ামেরই দেখি। প্রথমে পটাশিয়াম দেখি, পটাশিয়াম কত? 19। তাহলে আমরা কি করব? 1s লিখব, 2s লিখব, মানে 19, আমাদের সব কিন্তু লেখা লাগবে না, যোগ করে 19 পর্যন্ত গেলেই আমাদের হবে। তাহলে আমরা এখানে দেখি 1s এ প্রথমে 2টা ইলেকট্রন দিলাম। ঠিক আছে, আমরা কিছু সিরিয়াল লিখে নেই, 2s 2p 3s। আমরা এমনিতে হিসাব করে নেব এর কয়টা কক্ষপথ হবে। 19টা যেহেতু আছে, মোটামুটি 2টা কক্ষপথ তো হবে, আমরা এক্সট্রা হবে আর একটা কি, মানে 3টা কক্ষপথ তো হবে, 2 8 তারপর পার হবে, তাহলে 3টা কক্ষপথ তো হবে। এই জন্য আমরা কি করি, এগুলো কি করি, 3s 3p 4s পর্যন্ত এগুলো কি মোটামুটি ভাবে লিখে নেই। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো, তাহলে প্রথম কক্ষপথে আমরা মোটামুটি এই পর্যন্ত লিখে নেবো এগুলো সিরিয়ালি, তারপর যেগুলো লাগবে না কেটে দেবো, বা যেগুলো যা তোমরা আস্তে আস্তে করবে বুঝতেই পারবো কত দূর পর্যন্ত ইলেকট্রন যাবে। ঠিক আছে, তো তাহলে এখানে 3s 3p 3d তারপর 4s 4p আমরা কিছু লিখে নিলাম, তারপর এদিক যাবে। তাহলে এখন আমরা হিসাব করবো আর বসাবো। তাহলে এস এ যাবে 2টা, 1s, তারপর 2s এ যাবে 2টা, তারপর 3p-তে যাবে 6টা, তারপর 3s এ 2টা, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। তারপর 3p-তে যাবে, এখানে হিসাব আমরা যোগ করি কটা হয়, 3 দুগুণে 6, 6 6 12, আর এইখানে একটা দিলাম আমরা কত, 18টা হলো। মোট কয়টা হলো তোমরা যখন মাথায় রাখো তখন এই 3p পর্যন্ত কোনো ঝামেলা নেই, এখানে 18টা ইলেকট্রন। তাহলে চোখ বন্ধ করি, যখন 18 প্লাস দেখবে 1 থেকে 3p পর্যন্ত সবগুলো বসে দিবে, 2 2 6 2 6, এইভাবে 18টা চলে যাবে। এখন বাকি থাকলো একটা, এই একটা ইলেকট্রন সিরিয়ালে আসছে আমার 3d, কিন্তু আমি বলছি না, কারো ডি দেখলে আমরা সেই ডিতে ইলেকট্রন দেবো না, আমরা দিব কোথায়, তার পরের এসে। তার মানে এই ইলেকট্রনটা এখানে হবে না, হবে কোথায়, এখানে।
এই জন্যই ইলেকট্রন বিন্যাসে আসছে কত দেখবা তোমরা 2 প্রথম কক্ষপথে 2টা, তার দ্বিতীয় কক্ষপথে 6 আর দিয়ে কয়টা 8টা, তার পরের কক্ষপথে কয়টা এখানে 1টা আর 2টা, কি 6টা আর 2টা 8টা। অতিরিক্ত একটা কিন্তু 3D তে না গিয়ে কোথায় গেছে 4 এসে চলে গেছে, এই জন্য চতুর্থ কক্ষপথে কথা 1। এই যে তাহলে বুঝতে পারছো কেন ব্যতিক্রমটা আসলো। তাহলে এইভাবে কি হয় 3D তে যাওয়ার আগেই ইলেকট্রন 4 এসে চলে গেছে, এই জন্য ইলেকট্রন বিন্যাসগুলো এইরকম করে হচ্ছে। বুঝতে পারছো? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো এখন যদি আমরা কি দেখি একটা আর একটু হায়ার লেভেলের দেখি, একটু বেশি সংখ্যার যদি আমরা দেখি তাহলে কি হবে। তাহলে তোমরা আমি জাস্ট আর একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে মনে করো 23 না, আমরা একটা 86 হয় এইরকম একটা কি আমরা শিখি, ঠিক আছে। তো ওয়ানে যাবে সিরিয়ালি লিখবা, মানে যতদূর পর্যন্ত সিরিয়াল যাবে এইভাবে তোমরা লিখতে থাকবা, ঠিক আছে। তো এইভাবে ইলেকট্রন দিয়ে দিয়ে দেখবা যে তোমরা যেখানে গিয়ে 86 নম্বর পূরণ হবে শেষের দিকে তোমাদের কি হবে মেইনলি সমস্যাটা হবে। আমি যদি দেখাই তাহলে 1s 2s 2p এভাবে সবগুলো দেখি, যদি 3Dর আগে আমরা 4s দেব তাহলে আমি লিখি তাহলে 1s 2 2s 2 3p 6, তারপর 3 ধরো তোমার 3s 3p 3d, আমি ভুলে 3p আগে লিখে ফেলছি, এটাকে একটু মুছে দেই। হ্যাঁ 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, তারপর আছে কি 5s 5p 5d, এই পর্যন্ত যাই। তারপরে লাগলে আমরা পরে কি আরো সামনের দিকে আগাবো। দেখো কথা হচ্ছে এখানে 1s তারপর 2s ইলেকট্রন যাবে কোনো সমস্যা নাই, 3p তে 6টা ইলেকট্রন যাবে কোনো সমস্যা নাই, 3s এ 2টা ইলেকট্রন যাবে সমস্যা নাই, 3p তে 6টা ইলেকট্রন যাবে। এই 3d তে এসে সিরিয়াল ব্রেক হবে, 3d তে ইলেকট্রন দেওয়ার আগে আমরা কোথায় দেবো 4s এ দেবো, তারপর 3d তে 10 দেবো। আমাদের 86 কিন্তু অনেক দূরে, তো ইলেকট্রন যথেষ্ট আছে, কোনো সমস্যা নাই। আমরা কাছাকাছি গেলে তখন আমরা বুঝতে পারবো। আমরা একটু যদি হিসাব করে নিই কত দূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা 3p পর্যন্ত আমরা এখান পর্যন্ত জানি 18, তো আচ্ছা তাই 4p তে যাই কত 6, তারপর 4d তে এই যে 4d তে ইলেকট্রন দেওয়ার আগে আমরা 5s এ 2টা দিয়ে দেবো, তারপর 4d তে 10টা দেবো, তারপর 4f এ ইলেকট্রন দেওয়ার আগে 5p তে আমরা ইলেকট্রন দেবো 6টা, কয়টা 6টা, তারপর 4f এ আমরা দিব 14টা। তাহলে এইখান থেকে আমরা এইটুকু কি ক্যালকুলেশন করি নেই যে এখন পর্যন্ত আমরা কতটা ইলেকট্রন দিলাম, তারপরে আমরা সামনের দিকে গুনে গুনে আগাবো। তাহলে এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত 68টে মৌল লিখেছি, আসলে আমাদের হাতে বেশি বাকি নাই। তারপর 5d যে আছে, তো 5d তে ইলেকট্রন দেওয়ার আগে আমরা কোথায় যাব 6s এ ইলেকট্রন দেবো। তাহলে 5d তে ইলেকট্রন দেওয়ার আগে আমরা কোথায় ইলেকট্রন দেবো 6s এ। তাহলে 5d আমার বাকিগুলো লিখি 5p 5d 5f, তারপর 6d আমরা 6s লিখে নিই। তাহলে 5d তে ইলেকট্রন দেওয়ার আগে 6s এ দেবো, তাহলে 2, তাহলে 68 আর 2 কত হইলো 70 হইলো। তাহলে আমরা এখন পর্যন্ত লিখলাম কত 70। তারপর আমরা কি করবো এস এর পর আবার আমরা সিরিয়ালে ডিতে ফিরে আসবো, তারপর এখানে দেবো কয়টা 10টা। তাহলে এখানে 10টা দিলে কত হবে আমাদের 70 আর 10 80টা হয়ে যাবে, আর বাকি থাকবে 6টা। তারপর 4f এ দেওয়ার আগে আমরা কোথায় ইলেকট্রন দেবো 6p তে ইলেকট্রন দেবো, ঠিক আছে। তাহলে 6p তে আমরা দেবো কয়টা 6টা, তাহলে আমরা লিখলাম কত 86টা। তাহলে এই যে মোট 86 পর্যন্ত হয়ে গেল। তাহলে বুঝতে পারছো বিষয়টা। তাহলে এইভাবে কি হবে আমরা ইলেকট্রনগুলো কি করবো একটার পর একটা সাজাবো। সাজানোর পর এখন আমরা দেখি আমাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়াইলো। তাহলে 1s প্রথমে 2টা থাকলো, তারপর 2 নম্বর কক্ষপথে কয়টা 8টা হইলো, তারপর 3 নম্বর কক্ষপথে এখন আমরা টোটাল গুনবো, 3 নম্বর কক্ষপথে 3s 3p 3d এখানে মিলে কয়টা হইলো 18টাই হয়ে গেছে, ঠিক আছে। এখানে 18টা পূরণ হবে। তারপর 4s 4p 4d 4f পর্যন্ত এখানে 32টা সিরিয়াল কি হয়ে গেছে পূরণ হয়ে গেছে, সমস্যা নাই। এই 5 এসে তাহলে 5 এসে 5f পর্যন্ত যায় না, এখানে 32টা যাবে না, এখানে কয়টা গেছে 5-এ দেখো 2টা 6 দিয়ে 8 আর
10 18 এইখানে 18টা, এই 18টা আর এইখানে গেছে কয়টা 8টা, বুঝতে পারছো? 18 আর এটা মনে করছো আর্গন ক্রিপ্টন জেনন, জেনন বা রেডনের তোমার ইলেকট্রন বিন্যাস, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, এটা রেডনের কি আর ডি বা আর এন, হ্যাঁ আর রেডন, তাহলে রেডনের কি এটা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা কি করতে পারবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এই যে এখানে ওরা এই পুরো জিনিসটাকেই ব্যাখ্যা করছে, এগুলো আর আমি ওইভাবে করতেছি না। তো এখানে আমরা যেহেতু বই পড়বো একবার পড়ি, গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা কি করব তাহলে এখানে দেখতে পারবো। আমরা একবার কি করি বইটা রিডিং পড়ি, যেহেতু আমরা বোর্ড বই পড়বো, বোর্ড বই আমরা বোঝার পর এখন অবশ্যই বোর্ড বইটা একবার কি পড়বো, ঠিক আছে, যাতে করে আমাদের বই পড়া হয়। কারণ এই চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে বই পড়া, ঠিক আছে? তো আমরা দেখেছি প্রতিটি প্রধান শক্তি স্তরকে এন দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে? এটা আমি আগেই তোমাদের এগুলো বুঝিয়ে নিলাম যাতে বইটা বুঝতে তোমাদের কি হয় সুবিধা হয়, বইয়ের পড়াগুলো যেন মাথার উপর দিয়ে না যায়। তাহলে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা চিহ্নিত করা হয়। এই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এস পি ডি এফ, সবার এস থাকে না, সবার এস সবগুলোই থাকে না, কারো এস কারো এসপি কারো এ। তাহলে এই উপশক্তি স্তরগুলোকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, তাহলে তাদের সিরিয়াল নাম্বারগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর প্রধান শক্তি স্তরের সিরিয়াল নাম্বারকে এন। এল এর মান শুরু থেকে 0 থেকে শুরু হয়, এন এর মান 1 থেকে, কিন্তু এল এর মান 0 থেকে শুরু হয়। আমরা জানি এস এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে n-1 কেন বলতেছে এই জিনিসটা ব্যাখ্যা যদি দেই, তাহলে তোমরা দেখো n-1 কেন বলতেছে, ঠিক আছে? তার কারণ এটা তো একটা তো শুরু হয়েছে কোথা থেকে, 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 0 থেকে শুরু হয়েছে, আর একটা শুরু হয়েছে কোথা থেকে, 1 থেকে। তাহলে যদি আমরা 4s লিখি, মানে 4p যদি লিখি, তাহলে এর n এর মান কত হবে 4, আর l এর মান কত হবে দেখো, p এর জন্য কিন্তু 3। তাহলে যে কোনো একটা যদি আমরা প্রধান শক্তি স্তর এবং তার আন্ডারের উপশক্তি স্তর যদি আমরা নেই, তাহলে সবসময় দেখবো প্রধান শক্তি স্তরের মান যত হবে ওর উপশক্তি স্তরের মানটা কি হবে, মানে ওর সর্বোচ্চ যে উপশক্তি স্তরটা p, মানে এস পি না এইরকম বিষয়টা না, মানে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানের এখানে হিসাব করা বলতেছে। যে মনে করো 1 আছে 1 নম্বর শক্তি স্তর, উপশক্তি স্তর তাহলে কয়টা থাকবে, এই প্রধান শক্তি স্তরের মান 1, উপশক্তি স্তরের মান কত, ওর 1 কম 0, এই জন্য কিন্তু এটা 1 আর এটা কি 0, 1p হবে না কেন, তার কারণ মান সেক্ষেত্রে সমান হয়ে যাবে, কিন্তু সমান হয় না, 1 কম হয়, সবসময় কি হবে 1 কম হবে, ঠিক আছে? এবার মনে করো 2s, এটার মান 0, এটার মান 2, তাহলে 2p হওয়ার সুযোগ আছে, 2p, তাহলে এটার মান হলো 2, এটার মান হলো কি p এর মান 1। তাহলে দেখো সবসময় কি হলো 1 কম হওয়ার জন্য যতগুলো শক্তি স্তর লাগবে ততদূর পর্যন্ত যাবে। যে কোনো একটা প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তরের মান, প্রধান শক্তি স্তরের মান যত হবে উপশক্তি স্তরের মান 0 থেকে শুরু করে তার চেয়ে 1 কম পর্যন্ত হবে। যেমন 4 নম্বর কক্ষপথ যদি আমরা লিখি, তাহলে তার উপশক্তি স্তরের মান কত হবে, n এর মান যদি 4 হয় তাহলে ওর উপশক্তি স্তরের মান s এর জন্য 0 হবে, p এর জন্য 1 হবে, d এর জন্য 2 হবে, s p d f এর জন্য কি হবে 3 হবে। তাহলে 4 নম্বর শক্তি স্তরে এই এস পি ডি এ 3 পর্যন্ত যাবে, 4 নম্বরটা যাবে না। 3 নম্বর শক্তি স্তরে, অর্থাৎ যেটা 3 নম্বর শক্তি স্তর, সেখানে আমরা জানি এস থাকে 0, পি থাকে 1, ডি থাকে 2, ডি এর মান কত 2, এই 2 পর্যন্তই যাবে, এখানে এফ আসবে না কেন, তখন ওর মানই তো কি 3, তাহলে 1 কম হবে, সবসময় 1 কম উপশক্তি স্তর হবে। তো আশা করি এটা বুঝতে পারছো, অর্থাৎ যে কোনো একটা শক্তি স্তরের আন্ডারে যে উপশক্তি স্তরগুলো হবে, তাহলে কয়টা উপশক্তি স্তর আছে, তার 1 কম মান পর্যন্ত কি উপশক্তি স্তর তার হবে, বুঝতে পারছো? তো ওই জন্য বলতেছে যে প্রধান শক্তি স্তরের মান যদি n পর্যন্ত হয় তাহলে উপশক্তি স্তরের মান n, মানে 0 থেকে n-1 আর 1 কম পর্যন্ত হবে, ঠিক আছে? তাহলে উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়, উপশক্তি স্তরগুলোর নাম হচ্ছে অরবিটাল। এই উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে SPDF নামে আখ্যায়িত করা হয়। বিভিন্ন উপশক্তি স্তরের জন্য সম্ভাব্য মানগুলো আমরা দিলাম। তাহলে n এর মান যখন 1 হবে তখন l এর মান কি 1 কম 0 হবে, এই জন্য অরবিটাল কবে একটাই হবে, তাহলে 0 যার অরবিটাল 0 যার জন্য তাহলে শুধু একটাই s। তাহলে n এর মান যখন 2 হবে তখন l এর মান কত হবে, 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত হবে, কেন, তার কারণে যে n-1 পর্যন্ত হবে 0 থেকে শুরু করে,
তাহলে এল এর মান সবসময় 0 থেকে কি হবে n-1 পর্যন্ত হবে, 2 পর্যন্ত। এখানে 2 নম্বরটা ডি যাবে না, ডি তো 2 ডি, তাহলে এই জন্য 2 নম্বর কক্ষপথে আমরা ডি দেখি নাই, পি পর্যন্তই দেখেছি। তাহলে এল এর মান 0, 1 পর্যন্ত হবে। তাহলে 0 এর জন্য 2, 0 এর জন্য এস, আর 2 আছে, আর 1 এর জন্য কি পি। ঠিক আছে, 3 নম্বর কক্ষপথে এল এর মান 0 হবে, অর্থাৎ এস কক্ষপথ থাকবে, 1 হবে, পি থাকবে, 2 হবে, ডি থাকবে, কিন্তু 3 হবে না, অর্থাৎ 4 মানে 3 হবে না এখানে, অর্থাৎ তোমার এফ অরবিটাল থাকবে না। এই জন্য 3s 3p 3d। তাহলে বুঝতেই পারতেছো তাহলে এল এর মানটা কি হবে ক্যালকুলেশন হচ্ছে। এরপর যদি 5 নম্বর 4 নম্বর কক্ষপথ হয় তাহলে এল এর মান কি হবে 3 পর্যন্ত হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3, অর্থাৎ 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, আর 3 এর জন্য 4। তারপর আর থাকবে না, 4 নাই। যখন 5 হবে তখন সেক্ষেত্রে তাহলে 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত হবে। তাহলে এস এর জন্য 0, 2 এর জন্য পি, ডি, এফ, কিন্তু 4 নম্বরের জন্য এফ, তাহলে কার নাম এফ ওটা এখানে কিন্তু দেয় নাই, তো ওইটা আসলে কতদূর পর্যন্ত যাওয়া প্রয়োজন পড়ে না, তো তাই ওগুলো কি আর নাম দেয় না। কিন্তু ওখানে আর একটা কি নাম হইতো তোমার, আর এখানে একটু সিরিয়াল এখানে ভুল আছে একটুখানি, তোমরা দেখবা যে ওইখানে 4s লিখছে, ওগুলো সব 5 হবে। প্রতিটি প্রধান শক্তি স্তরে বর্তমান উপশক্তি স্তরের সংখ্যা হচ্ছে 12+1, অর্থাৎ একটা প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা হবে n সংখ্যকই হবে, অর্থাৎ ওর শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের নাম্বার যত, তার উপশক্তি স্তরের সংখ্যাও তত হবে। কিন্তু এটা এল দ্বারাও প্রকাশ করা যায়, এল দিয়েও প্রকাশ করা যায়। তাহলে তোমরা কি করবে এইভাবে মাথায় রাখবে। যেমন n এর মান যদি কি হয় 1 হয়, n এর মান যদি কি হয় 1 হয়, সেক্ষেত্রে এখানে প্রধান শক্তি উপশক্তি স্তর কয়টা থাকবে, তাহলে তাহলে এখানে আমরা জানি n যখন 1 তখন l এর মান কি 0, তাহলে হবে কত এখানে উপশক্তি স্তর থাকবে কয়টা 2 × 0 + 1 সমান একটাই, যে একটাই হবে। তার মানে n তোমার প্রতিটি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, সুতরাং প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আছে 2 × 12+1। মেনলি এখানে যেটা লিখছে ওরা এই জিনিসটা আরো একটু হাই লেভেলে গেছে। এই এস পি ডি যে উপশক্তি স্তরগুলো আছে সেগুলোরও আবার কি আছে আরো উপশক্তি, যেমন পি এর 2টা আছে, পি এক্স, পি ওয়াই 3টা, পি জেড, ডি এর আবার ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই জেড, এরকম 4টা আছে। তো ওগুলো সহ তারা এই সিরিয়াল নাম্বারগুলো দিছে। তো সেই জন্য বলছে ওগুলোর হচ্ছে কি 2। তো এগুলোর ব্যাখ্যা দেয়নি, কিন্তু তোমাদের এখানে দিয়ে রেখে দিছে। আমি তারপর যদি বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো, আমরা যদি বুঝাই তাহলে 1s, তাহলে 1s এ কিন্তু 2টা ইলেকট্রনই ধরে, তাহলে এখানে এল এর মান 0, তাহলে এখানে 1। এখন তোমরা দেখো যখন এল এর মান যখন কি আছে 2, এন এর মান যখন 2, তখন এল এর মান সর্বোচ্চ কি 1। ঠিক আছে, তাহলে এখান থেকে উপশক্তি স্তরের সংখ্যা কত হবে 2 × 1 + 1 সমান কত 3। তাহলে এখানে উপশক্তি স্তর হবে কয়টা 3টা, 2। তাহলে দ্বিতীয় যে তোমার প্রধান শক্তি স্তর সেখানে উপশক্তি স্তরের সংখ্যা আছে 12+1। তাহলে হবে কত, তাহলে হবে তোমার মানে 2 যেহেতু পি, তাহলে 1 যখন, তাহলে 1 হচ্ছে কি পি, তাহলে পি এর যে উপশক্তি স্তর, তাহলে পি এর মধ্যে উপশক্তি স্তর হবে 2টা। মানে এখানে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা এইটা বিষয়টা, ওইটা না, উপশক্তি স্তর যে অরবিটালগুলো আবার 3 কত ভাগে বিভক্ত থাকবে সেটা এখানে একটুখানি তোমাদের আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এখানে একটু ইয়া আছে, অপরিষ্কার ভাবে জিনিসটা দেওয়া আছে যে প্রতিটি প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা হচ্ছে 12+1। এই কথাটা আসলে ওইটা না, কথাটা এখানে একটুখানি ওরা কি করছে ঝামেলা করছে। এই যে আমরা যে এসপি ডি এফ অরবিটালগুলো বলছি, এসপি ডি এফ, তাহলে এর মান আছে কি 0, এর এল এর মান 0, এর এল এর মান 1, এর এল এর মান কি 2, এর এল এর মান 3, এইরকম করে। তাহলে এই প্রত্যেকটার আবার কি আছে সাব অরবিটাল আছে। তার মানে এখানে হয়তো প্রতিটি যে এই যে উপশক্তি স্তরগুলো আছে তার আন্ডারে আবার কি আছে ছোট ছোট অরবিটাল আছে। এই প্রত্যেকের এই অরবিটাল, এই উপশক্তি স্তরগুলোর ভিতরে আবার কি আছে ভাগ আছে, সেগুলোর সংখ্যা। তাহলে যখন এস হবে তার ভাগ একটাই, এস এর আবার ভাগ আছে, এস এর আবার একটাই ভাগ, তাহলে সূত্র আছে 12+1, অর্থাৎ এল এর মান যদি 0 হয় 0 × 2 = 1+1, তাহলে একটা এস একাই আছে। কিন্তু পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রে মান হচ্ছে কত
পি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত 1, তাহলে সেক্ষেত্রে 12 + 1 মান দিলে এখানে আসতেছে 3, তাহলে পি এর 3টা অরবিটাল আছে, তাহলে পি যেহেতু পি নিজেই, তাহলে পি এর আবার কয়টা আছে 3টা আছে। পি এর উপশক্তি স্তর আছে, পি উপশক্তি স্তরের আবার সাব উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল আছে কয়টা 3টা, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড, তাহলে এটাতে ধরবে 2টা ইলেকট্রন, এটাতে 2টা, এটাতে 2টা, তাহলে মোট পিতে ধরলো 6টা। এই জিনিসটাই মূলত ওরা বুঝাইতে চাইছে, কিন্তু লেখার সময় গোলমাল পাকায় ফেলছে। এটা ইন্টারমিডিয়েটে এই জিনিসটা নিয়ে একদম ডিটেইলস আলোচনা আছে, আমি এখানে জাস্ট বইয়ে দেওয়া আছে তাই তোমাদেরকে বোঝানোর জন্য কি করলাম বোঝালাম। এই রকম যে প্রতিটি, তারপর একইভাবে ডি এর ক্ষেত্রে যদি আমরা বলি, ডি এর ক্ষেত্রে এল এর মান কত 2, সেক্ষেত্রে 2 × 2 + 1 সমান হচ্ছে কত 5। এইরকম ডি এ আবার এরকম 5টা আছে, তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, জেড এক্স, এক্স প্লাস, মানে এইরকম করে 5টা আছে, প্রত্যেকটাতেই 2টা করে আছে, তাহলে 5 × 2 = 10। এই জন্য ডিতে মোট ইলেকট্রন সংখ্যা 10টা আমরা জানি। তাহলে তোমাদের ওই জিনিস জানার দরকার নাই, শুধুমাত্র তোমাদের মুখস্থ করার জন্য তোমরা কি করতে পারো, এই জিনিসটা মাথায় রাখতে পারো। প্রতিটি এসপিডি এগুলোর মধ্যে আবার কি আছে, প্রতিটি উপশক্তি স্তরের আবার কি আছে অরবিটাল বলে এগুলোকে, ওগুলোকে আবার কি করা হচ্ছে সাব ডিভাইডেড করা আছে, মানে প্রধান শক্তি স্তরকে সাব ডিভাইডেড করে পাওয়া গেছে এসপিডিএফ, আবার এসপিডিএফ এরও আবার কি আছে সাব ডিভিশন আছে, সেই সাব ডিভিশনগুলোর কথা বলতেছে 12 + 1। তাহলে এগুলো আসলে প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর না, এই উপশক্তি স্তর এসপিডিএফ এর আবার কি আছে সাব উপশক্তি স্তর আছে, সেগুলোর সংখ্যা হচ্ছে 12 + 1, আর সেগুলোর প্রতিটাতেই কি থাকে 2টা করে ইলেকট্রন থাকবে, সেক্ষেত্রে মোট ইলেকট্রন হবে এটা। তাহলে এগুলো এত জটিল দিয়েছে, যদিও এগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা তোমাদের এই বইয়ে নাই, তারপরও আমি বোঝানোর চেষ্টা করলাম। ইন্টারমিডিয়েটে তোমরা উঠলে বা ইন্টারমিডিয়েটে আমি যাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলোতে এগুলো নিয়ে আমি কি করতেছি বিস্তারিত ব্যাখ্যা করতেছি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে জাস্ট এখানে একটা ধারণা দিলাম। তাহলে এরপর তোমরা দেখবে সবগুলো অরবিটালে ইলেকট্রন সংখ্যা যদি যোগ করো, তাহলে এগুলো সব মিলে কি 2n² স্যাটিসফাই করবে। তাহলে ওই জন্য ওরা কি করেছে, এই যে এই জিনিসটাকে এখানে যদি একটুখানি ব্যাখ্যা করি, তাহলে তোমাদের জন্য জিনিসটা জটিল হলেও আমি একটু দেখাচ্ছি। তাহলে এখানে এন উপশক্তি স্তর কয়টা থাকবে, একটাই মাত্র থাকবে, সেটা হচ্ছে এস, এস এ একটা, তাহলে অরবিটাল সংখ্যা একটাই থাকবে, অরবিটালের প্রতীক এস, অরবিটাল সংখ্যা, অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 12 + 1, তাহলে 12 + 1 অরবিটাল সংখ্যা তোমাদের হিসাব করা লাগবে না, শুধু ইলেকট্রন সংখ্যা হিসাব করলেই হবে। তাহলে এস এ ইলেকট্রন সংখ্যা এই সূত্র অনুযায়ী এল এর মান 2 বসাইলে 2টা হচ্ছে। এখন দ্বিতীয় শক্তি স্তর যেটা, তাহলে একটার মান হবে 0 আর একটা এস, আর এটা হবে কি পি। ওরা বলছে এই 0-0 জন্য এস আর 1 এর জন্য কত পি, তাহলে এটাকে প্রত্যেকটা হবে 2s আর 2p, তাহলে এখানে ইলেকট্রন হবে এই নিয়ম অনুযায়ী 2টা, আর এখানে এই পি এর মান, এল এর মান হচ্ছে কি, এগুলো হচ্ছে এল এর মান, এখানে যদি আমরা এল এর মান, পি এর জন্য এল এর মান 1 যদি বসাই দিলে পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 3 × 6টা হবে, তাহলে মোট 6 আর দিয়ে 8টা। এরপর ডিতে আছে কি 0 1 2, তাহলে 0 এর জন্য এস, 3s, 1 এর জন্য পি, তাহলে 3p, 3 এর জন্য হচ্ছে ডি, তাহলে 3d, তাহলে এখানে আবার এগুলো এল এর মান 0, এখানে এল এর মান 1, এখানে এল এর মান 2, এই এল এর মানগুলো এখানে বসাইলে প্রত্যেকটাতেই আমরা এখানে 2 পাবো, এখানে 6 পাবো, এখানে এল এর মান 2 বসাইলে 10 পাবো। 2 দেখো 2 × 2 = 4 আর 1 5, 5 × 2 = 10, তাহলে মোট 10টা ইলেকট্রন। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা, মানে এসপিডিএফ এ ইলেকট্রন সংখ্যা হচ্ছে এইটা। আর এর 12 + 1 যেটা এই অরবিটালের আবার সাব অরবিটাল, সেটা তোমাদের জানার দরকার নেই, শুধু এইটা তুমি মাথায় রাখো। তাহলে এখানে কি হবে 18টা ইলেকট্রন, মোট 10টা, সবগুলো মিলে করে 18টা। তাহলে একইভাবে 4 নম্বরটা তোমরা বুঝতে পারবা। তো এইভাবে কি করা হয়েছে, উপশক্তি স্তর, প্রথমে হচ্ছে প্রধান শক্তি স্তর, তারপর উপশক্তি স্তর, উপশক্তি স্তরের সিরিয়াল নাম্বার থেকে ইলেকট্রন সংখ্যা বের আছে, তাহলে ওগুলো সব যোগ করলে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমার বিন্যাসের নীতি যেগুলো এখানে আলোচনা করা হয়েছে, মানে এই ইলেকট্রন বিন্যাসটা যেখান থেকে পাওয়া গেছে সেখানে কয়েকটা নীতি অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়। একটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের 3টি নীতি আছে, একটা হচ্ছে পাউলির বর্জন নীতি, বা অনেকটা পলি বলে অনেকে, পলির বর্জন নীতি, আউফ বাউ নীতি, আর একটা হুন্ডসের সূত্র। এই নীতিগুলোর আলোচনা তোমরা উচ্চতর শ্রেণীতে
রসায়ন বইয়ে পাবে, কিন্তু এমসিকিউর জন্য এই 3টা নীতি আছে, সেটা মাথায় রাখবা। এখানে এই নীতিগুলোর মূল ধারণা নিয়ে প্রাপ্ত ইলেকট্রন বিন্যাস সংক্ষেপে আলোচনা করা হলো। তাহলে আমি যে আলোচনাটা করছি ওইটা হচ্ছে এই 3টা নীতিকে মিশ্রিত একদম একত্রে করে একটা ইলেকট্রন বিন্যাসের যে ফাইনাল একটা নিয়ম পাওয়া গেছে, সেই ফাইনাল নিয়মটা আমি তোমাদেরকে বুঝাইছি এবং ওই জিনিসটা এখানে ওরা ব্যাখ্যা করতেছে, সেটা আমরা আস্তে আস্তে যাই। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তার মানে প্রধান শক্তি মানে যার সর্বনিম্ন সেটাতে প্রবেশ করে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। তাহলে এটা মাথায় রাখবা। এরপর হচ্ছে অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আবার কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এম এবং উপশক্তি স্তরের মান এল এর উপর নির্ভর করে। তাহলে কার কার উপর নির্ভর করে? তাহলে শক্তির মান নির্ভর করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে প্রধান শক্তি স্তরের মান এন এবং উপশক্তি স্তরের মান এল, এই দুইটার যোগফলের উপর, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এটা তোমরা একটু আমি যা পড়াইছি এটার সাথে লিঙ্ক করানোর চেষ্টা করো। যে অরবিটালে এন প্লাস এল এর মান কম সেই অরবিটালে শক্তি কম এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই জন্য ডি অরবিটালের আগে সবসময় কোনো একটা প্রধান শক্তি 3d এর আগে 4s ইলেকট্রন যায়। বুঝতে পারছো? তো এরপর হচ্ছে অপরদিকে এন প্লাস এন এর মান যে অরবিটালে বেশি তার শক্তিও বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন এটা যদি তোমরা রিমাইন্ড করো আমার ব্যাখ্যার সাথে, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এখন অরবিটালের জন্য এখানে বলছে 3d অরবিটাল, উদাহরণ হিসাবে 3d অরবিটালের জন্য এন এর মান 3 আর ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। ডি এর জন্য এল এর মান 2, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। ঠিক আছে, অতএব এন প্লাস এল যদি হয় 3 + 2 = 5। আবার ওই উদাহরণটাই দিয়েছে এসপি ব্যতিক্রমটাই। তাহলে 4s অরবিটালের জন্য হচ্ছে এন এর মান 4, এল এর মান 0, তাহলে এস আছে, এস এর জন্য 0, তাহলে এটা হলো 4। তাহলে ইলেকট্রন তাহলে কাজেই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটাল কম শক্তি সম্পন্ন, তাই ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে প্রবেশ করবে এবং পরে 3d অরবিটালে প্রবেশ করবে। আবার দুটি অরবিটালে n প্লাস n এর মান যদি সমান হয়, যেটা আমি দেখিয়েছি, তাহলে যে অরবিটালে প্রধান শক্তি স্তরের মান অর্থাৎ স্মল n এর মান যার কম হবে সেই অরবিটালে শক্তি কম হবে, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ বাপের পরিচয় তখন মেইন পরিচয় হয়ে যাবে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে 3d এবং 4p এর n প্লাস l এর মান যথাক্রমে 5 এবং 5। তার কারণ এখানে হচ্ছে কি আমরা জানি d এর মান কত, spd, d এর মান 2 আর p এর মান আছে 1। তাহলে 3 দিয়েও 5 হয় আর 4 আর 1 মিলেও 5 হয়। দুইটাই যেহেতু 5, তাহলে ইলেকট্রন আগে কোথায় ঢুকবে? এই যে 3, যার প্রধান শক্তি স্তর কম সেটাতে ইলেকট্রন আগে ঢুকবে। কিন্তু যেহেতু 3d অরবিটালে n এর মান কম, তাই এই অরবিটালে শক্তি কম এবং এই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে 4p অরবিটালে n এর মান বেশি হওয়ায় 3d এর শক্তি 3d এর চেয়ে বেশি, তাই এই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে 4p n এর মান বেশি, এই জন্য ওরাও কি করছে এই সিরিয়ালটা এখানে দিয়েছে, ওইভাবে সিরিয়ালটা মেনটেন করছে। তো তোমরা এইভাবে না করে আমি যেভাবে করাইছি ওইভাবে তোমরা যে যেটা প্রেফার করতে পারো। আমার কাছে ওইটা ইজি মনে হয়, আমি সিরিয়ালি সব লিখে নেই, তখন ওই সিরিয়ালটা লেখা সহজ। 1s 2s 2p 3s 3p 3d এভাবে একটা একটা করে বাড়বে। তারপর আমি ডি এর জায়গায় ডিতে ইলেকট্রন দেওয়ার আগে কিসে যাবো, এসে যাবো। আর তোমরা যদি মনে করো তাহলে এটাও কি করতে পারো, মেনটেন করতে পারো। আর এই সিরিয়ালটাকে নিয়ে আসার জন্য একটা আবার কৌশল আছে, সেই কৌশলটা এরা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এইভাবে সাজাবা। প্রথমে 1s, তারপর 2s 2p 3s, এস গুলো সব নিচে, তারপর পি গুলো সব নিচে, ডি গুলো সব নিচে, এফ গুলো সব নিচে। এরপর এরকম করে তীর চিহ্ন বাঁকা কি করবা, এরকম বাঁকা হবে তীর চিহ্ন দেওয়ার পর এই তীর চিহ্ন ফলো করবা। তাহলে আগে 4s, তারপর কি, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, যখন সে তারপর এখানে তীর চিহ্ন ফলো, তাহলে 3s 4s, তারপর 3d, এই যে 3dর আগে কি 4s এ গেছে। এইভাবে ওইটাকে এইভাবে সিরিয়াল করে তোমরা কি করবা, ওরা ওই সিরিয়ালটা এখানে তৈরি করে দিয়েছে। কিন্তু আমি এটাকে প্রেফার করি না, আমি প্রেফার করি আমি সব সিরিয়ালি লিখে নেব, তারপর কোনো একজনের ডি যখন পাবো তার এসে আমি আগে ইলেকট্রন দিয়ে দেবো, তারপর ডি থেকে আবার সিরিয়ালি আগাবো। যাই হোক, এটা আমার প্রিপারেশন। এখন তোমরা যে যেরকম করে পারো সেটা করবা। তারপর এই সিরিয়ালটা অনেক সময় এটা পরীক্ষায় আঁকা ঝামেলা, আর অনেকে এই সিরিয়ালটা মুখস্থ করে ফেলে।
এই যে এই সিরিয়ালটা অনেকে মুখস্থ করে ফেলে, সেক্ষেত্রে এই সিরিয়ালটাও কি হয়ে যায়, অনেক সময় এই সিরিয়ালটা মনে থাকে না, মানুষ ভুলে যায়। এই জন্য তোমরা কি লিখবা মনে রাখবে ডি এবং এস এ ঝামেলা হবে, আর এফ আর পিতে ঝামেলা। তো ডি এর আগে এসে যাবে, পি এফ এর আগে পিতে যাবে। এই দুইটা জিনিস মাথায় রাখলে সিরিয়ালি লিখবে, ডি এর আগে এসে দিবে, এফ এর আগে পিতে দিবে, ঝামেলা শেষ। আমি যেভাবে বলেছি তো এইভাবেও তোমরা মাথায় রাখতে পারো। আমি তোমাদের ইচ্ছা যেটা খুশি সেটা করবা। উপশক্তি স্তরগুলোর শক্তির ক্রমগুলো মনে রাখার জন্য এইখানে এই ছকটার সাহায্য নেওয়া যেতে পারে। আমরা দেখেছি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি, ডি উপশক্তি স্তরে 10টি এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। এটা একদম মাথার মধ্যে কি করতে হবে, গেঁথে রাখতে হবে এই জিনিসটা, ঠিক আছে, একদম মুখস্থ। কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন, 2, 6, 10, 14, ঠিক আছে। অথবা এল দিয়ে তোমরা হিসাব করে নিতে পারো, 12+1 ওই সূত্র দিয়ে মুখস্থ করতে, 2 × 12+1 ওই যে সূত্র আছে সেটাও মাথায় রাখতে পারো। এগুলো সিরিয়ালি মুখস্থ রাখাই ভালো। এই নীতি অনুসারে আমরা বিশ্লেষণ করলে এই ইলেকট্রনগুলো আমরা দেখতে পাবো। এখানে টাইটেনিয়াম 20 যদি বলি, তাহলে 1s এর আগে 2s, 2p, 3s দিবে, এই যে 3p, এই যে 4d এর আগে ইলেকট্রন কোথায় গেছে, 4s এ গেছে। তাহলে এখানে ইলেকট্রন 18টা দেওয়ার পর এখানে দেওয়া হয়েছে, তাহলে কয়টা দেওয়া হয়েছে, এখানে 2টা দিয়ে 20টা হয়েছে। 20টা দেওয়ার পর যখন আর 2টা এক্সট্রা থাকছে সেটা 3d-তে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। একইভাবে আমরা যদি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখি, এই পর্যন্ত 18টা যাবে, 3p পর্যন্ত 18টা সবাই মাথায় রাখবো। 18টা দেওয়ার পর তাহলে 3d আসছে, তাহলে 3d এর আগে 4s আছে, 4s এ 2টা দেওয়া হয়েছে। 2টা দেওয়ার পর আরও বাকি থাকছে একটা, সেই একটা 3d কে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কি করবে মাথায় রাখবে। একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই করা হয়েছে, পটাশিয়ামের ক্ষেত্রেও তাই করা হয়েছে। তো যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ না করে এস অরবিটালে প্রবেশ করে। এই জন্য তার 3d কি ফাঁকা। এই যে এস এর ক্ষেত্রে 3d লেখা হয়নি, এই যে 19-এর ক্ষেত্রে 3d কি, 19 আর 20-এর ক্ষেত্রে দেখো 3d নাই। কেন 3d নাই, তার কারণ 4s এ ইলেকট্রন দিয়েই শেষ হয়ে গেছে। 4s2 মিলে 19টা হয়ে গেছে, 4s2 মিলে এখানে 20টা হয়ে গেছে, আর এখানে 18টা, 2টা 20টা, আর তো ইলেকট্রন নাই, এই জন্য 3d মাঝখান থেকে কি হয়ে গেছে, গায়েব। তোমরা যদি এখানে 3d লেখো তাহলে 3d লিখে কি দিবা, 0 দিয়ে দিবা, ঠিক আছে। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি করা হয়েছে, 19 এবং 20তম ইলেকট্রনটি 4s অরবিটাল পূর্ণ করছে, তখন 4s মাত্র 2টা ধরে, পূর্ণ করার পর আরও একটা বা 2টা ইলেকট্রন থাকে, 21তম ইলেকট্রনটি পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন 3d অরবিটালে প্রবেশ করছে, ঠিক আছে। এই হচ্ছে কি তোমার ব্যাখ্যা। এরপর বিশেষ করে মনে রাখতে হবে যে যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখবে, তা না হলে ইলেকট্রন বিন্যাস লেখার সময় ভুল হয়ে যেতে পারে। যেমন 26-এর জন্য আমরা কি করবো, এই যে সিরিয়ালি লিখবো, এই যে আমি যে জিনিসটা শেখাইছি ঠিক ওইটাই, 1s লিখবো, তারপর 2s 2p 2 লিখবো, 3s 3p 3d লিখবো, তারপর 4s, তারপর ইলেকট্রন বসিয়ে সবগুলো যোগ করবো, তারপর এগুলো যোগ করে এখানে 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 3টা যোগ করে এখানে, এই যে সিরিয়ালি লিখে তারপর কি করা হয়েছে এটা। তাহলে যদিও এক্ষেত্রে এস এর আগে, ডি এর আগে এস এ ইলেকট্রন প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে আগে 2টা দেওয়া হয়েছে 20টা, তাহলে 3p পর্যন্ত 18, 4s মিলে 20, এই সিরিয়ালটা মাথায় রাখবে, এটা খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে এটা। 3p পর্যন্ত 18 আর 4s মিলে কি 20, আর বাদ বাকি ইলেকট্রনগুলো 3d-তে ঢুকে যাবে, মানে 10 পরবর্তী 10টা পর্যন্ত। কারণ আমি কেন বলতেছি এটা মাথায় রাখবা, তখন সব পরীক্ষায় সবচেয়ে বেশি ইলেকট্রন বিন্যাস যদি আসে এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে যদি আলোচনা হয়, তাহলে সবসময় এই 20-এর পরের ইলেকট্রন বিন্যাসগুলো নিয়েই বেশি আলোচনা করা হয়, তখন এখানেই ঝামেলা এবং এগুলো পরীক্ষা আসে, এগুলোই মানুষ ভুল করে। এই জন্য 3p পর্যন্ত 18 আর 4s মিলে 20, আর বাকিগুলো যাবে কোথায়, 3d-তে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু আবার ব্যতিক্রম, এখন বহুত ঝামেলা। এরপরেও আবার কি আছে, এই যে নিয়ম শিখলাম এখানেও কি আছে, ঝামেলা আছে, এবং সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এইটা। সৃজনশীল যদি ইলেকট্রন বিন্যাস থেকে পরীক্ষায় আসে তাহলে গ অথবা ঘতে তোমার এটা দিবেই, মাস্ট, কোনো সন্দেহ নেই, এবং এটা খুব মনোযোগ দিয়ে তোমরা পড়ো। সাধারণভাবে দেখা যায় যে একই উপশক্তি স্তর পি এবং ডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তাহলে মাথায় রাখবা পি এবং ডি এই দুইটাই সবচেয়ে বেশি ঝামেলা, ইলেকট্রন বিন্যাসেও পি ডি ঝামেলা করতেছে, কারণ ওদের আগে ডি এর আগে এসে দিতে হচ্ছে, পি এর আগে এফ, না এফ এর এফ ঝামেলা করতেছে, হ্যাঁ এফ এর আগে পিতে দিতে হচ্ছে, তাহলে এফ মানে মূলত এস পিতে ঝামেলা, এখানে
ঝামেলা করতেছে ওরা আর কি, ডি যে বেশি ঝামেলা আছে। তো কিন্তু তারপরে মাথায় রাখবা পি এবং ডি অরবিটালগুলো অর্ধপূর্ণ অবস্থায় কি থাকে এবং পূর্ণ অবস্থায় সুস্থিত হয়, এবং এফ এর ক্ষেত্রেও তাই, কিন্তু এখানে এফ এর আলোচনাটা করে নাই তাই। তো তোমরা মাথায় রাখবা, তাহলে আমরা জানি পিতে ইলেকট্রন ধরে কয়টা, পিতে ইলেকট্রন ধরে 6টা আর ডিতে ইলেকট্রন ধরে কয়টা 10টা। কিন্তু এরা সব সময় চায় কত, P6 থাক অথবা P3 থাক, অথবা D10 থাক অথবা D5 থাক। এই দুইটা যদি হয় তাহলে ওরা কি হয়, সুস্থিত হয়। এই জন্য ওরা যখনই সুযোগ পায় তখনই এই শর্তটা পূরণ করার চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে সেটা আমরা দেখি। এখানে ডি এর ক্ষেত্রে উদাহরণে দেওয়া আছে, তো এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, ক্রোমিয়াম এবং জিঙ্ক। তো তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু এইরকম হওয়ার কথা। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা বোঝার চেষ্টা করি, ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে কি হবে 3p পর্যন্ত 18, 3p পর্যন্ত কি 18, তারপর 4s2 দিলাম 18 দিয়ে 20, তারপর এক্সট্রা থাকলো কয়টা আরও 4টা থাকলো, ওই 4টা 3dতে দেওয়ার কথা। ঠিক আছে, এখন এই ডি অরবিটাল 5 এবং 10 এটা থাকতে কি করে, পছন্দ করে। এই জন্য সে যখন দেখে তার একটা কম আছে, সে জোর খাটায় কার উপর, এস এর উপর, এস এর উপর সে জোর খাটায়। যখন দেখে তার মাত্র একটা কম আছে, তখন সে কি করে, এস এর কাছ থেকে একটা কেড়ে নেয়, এস এর কাছ থেকে একটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে সে 5 বানায়। এই যে 5 বানাইলো আর এস তখন থাকলো একটা। এখন তোমরা মনে করতে পারো যে ক্রোমিয়ামের আগে যেটা আছে 3 23 বিশিষ্ট, সেটা তো কি 3d3 আছে, আমি আগেরগুলো লিখলাম না, আর 4s কি আছে 2 আছে। তাহলে চাইলে তো এবার সে কি করতে পারে, দুইটাই কেড়ে নিয়ে কি করতে পারে 3d5 করতে পারে, 4s গাইব 9 হয়ে গেল। কিন্তু এটা না, সে শুধুমাত্র জোর করতে পারে একটা ইলেকট্রনের ক্ষেত্রে। জোর যার মুল্লুক তার কথাটা ঠিক আছে, কিন্তু জোরের কি থাকে, একটা লিমিট থাকে। তারা শুধুমাত্র একটা ইলেকট্রন কেড়ে নিতে পারে, এর চেয়ে বেশি ইলেকট্রন কেড়ে নিতে পারে না। আবার তোমরা এইভাবেও চিন্তা ভাবনা করতে পারো, যেটা তোমার 25 যার আছে সেক্ষেত্রে কি হতে পারে, 3d6 আছে, 4s কি আছে 2 আছে, তারপর 4s তারপর কি 4s এর তো কি আছে sp আছে। তাহলে এ কেন, তাহলে এ তো কি করতে পারে, 6টা ইলেকট্রন আছে, তাহলে একটা একে দিয়ে দিল, আর এখানে কি এলো 3d5 হইলো, তাহলে তো স্থিতি হইলো না। এটা সে করতে পারে না, শুধুমাত্র তার জোরটা খাটে কার উপর, এই এস এর উপরে। এসে তো দিতে পারবে না, কারণ এসে তো দুইটাই ইলেকট্রন হয়, তো ভাবতে পারো এখানেও তো 3 হয়, কিন্তু না, এসে তো সুযোগ নাই, এসে দুইটাই ধরে, সে পিতে দিতে পারে। কিন্তু না, এত উচ্চ শক্তি স্তরে সেই ইলেকট্রন দিতে পারবে না, তার জোর খাটে শুধু দুর্বলের উপর। সেটা তাও আবার নিজেরও খুব বেশি শক্তি না, একটুখানি আছে, ওই শক্তিটা শুধুমাত্র সে এস এর উপর খাটায়। অর্থাৎ যখন তার একটা ঘাটতি পড়ে তখনই শুধু সে কি করতে পারে, এস এর থেকে নিতে পারে। মানে এ একটু দুর্বলের উপর অত্যাচার করে, কিন্তু নিজেও খুব বেশি সবল না। ঠিক আছে, এই জন্য সে তার শক্তিটা শুধুমাত্র একটা ক্ষেত্রেই খাটে। তার যখন একটা ঘাটতি পড়ে তখন সে পরের এস থেকে নিয়ে নিতে পারে, শুধু এই একটা। এই জন্য শুধুমাত্র ক্রোমিয়ামের ক্ষেত্রেই এই ব্যতিক্রমটা ঘটে। আর একটা ব্যতিক্রম ঘটে, এই যে বুঝতে পারছো 10 থাকতেও সে পছন্দ করে, তাহলে এমন একটা অবশ্যই ইলেকট্রন বিন্যাস আছে যেটা কি হবে 3p6 পর্যন্ত 18 হবে, 4s2 হবে, আর 3d9 হবে। এরকম ইলেকট্রন, সব ইলেকট্রনের সংখ্যা একটা একটা করে বাড়ে, তাহলে সবই তো হবে। তাহলে 18 এই 20 আর 9 কি 29, এই যে 29 হচ্ছে কপার। এই কপার এই ফাঁদে পড়ছে, কপারও কি 29 নম্বর এই ফাঁদে পড়বে। কেন, তার কারণ এই যে 9 হবে, একটা খানি কম হবে, তখন এই আবার কি করবে, এর কাছ থেকে একটা নিয়ে 3d কি হবে 10 হবে, আর 4s1 হবে। তাহলে এখানে ওই শুধুমাত্র ওই ক্ষেত্রেই জোরটা খাটাতে পারবে, বাকিগুলো দেশে জোর খাটাইতে পারবে না। যখন তার একটা ঘাটতি থাকবে তখনই সে দুর্বল এস এর কাছ থেকে একটা পটাই মোটাই নিতে পারবে, শক্তি দেখায় নিতে পারবে, এস আর আসে পারবে না। তাহলে ব্যতিক্রম কোন ক্ষেত্রে, তাহলে এই দুই ক্ষেত্রে ব্যতিক্রম। তাহলে তোমরা এমনিতে কোথায় ব্যতিক্রম, এইটা যারা বুঝতে থাকো তারা বুঝতে পারবা। 3d4 আর 4s2 যখন হবে তখন ব্যতিক্রম হবে। তাহলে বাকিগুলো পূর্ণ করে দাও, এইদিকে 18 আর 6 24, তার মানে 24 নম্বরে ব্যতিক্রম হবে। আর কোথায় ব্যতিক্রম হবে, 3d9 আর এখানে 2, তাহলে কত হইলো এখানে 18 দিয়ে 20 আর 9 29, তাহলে 29-এ কি হবে ব্যতিক্রম হবে। তাহলে ওই ব্যতিক্রমটা কোথায় হবে সেটাও তোমরা ইজিলি কি করতে পারতেছ, বের করতে পারতেছ, যদি তোমরা এই কনসেপ্টটা বুঝে থাকো। তাহলে কপার এবং ক্রোমিয়াম এই দুইটাতে কি হয়, এই ব্যতিক্রম দুইটা হয়, এবং ব্যতিক্রমের কারণটা তোমরা আমি বুঝাই দিলাম, এবং তোমরা কি করতে পারবা বুঝতে
পারবা। তাহলে ইলেকট্রন বিন্যাসের যে এ টু জেড সেটা আমরা কি এখানে দেখলাম। আশা করি ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি এখানে প্রত্যেকটা বিষয় আমার নিজের মতো করে এবং বইয়ের মতো করে দুইটাই মিলে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে বিশ্লেষণ করছি। তোমাদের এরপরে যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং বাসায় তোমরা কি করবা, এরকম কমপক্ষে 10টা 15টা 20টা ইলেকট্রন বিন্যাস কি করবা, প্র্যাকটিস করবা। অবশ্যই তোমরা কি করবা, প্র্যাকটিস করবা। তো আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আবার পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।